সবাই একটু কষ্ট করে ছকটা দেখো, তারপর আমরা ছকটা বুঝবো। ঠিক আছে, আপাতত কেয়ারফুলি ছকটা দেখো। এই ছকটার মধ্যে আমার পিপিএম রিলেটেড যত প্রবলেম আছে সবই ছকটার মধ্যে, সবই ছকটা দিয়ে সলভ হবে। ওকে, এবার দেখো পিপিএম এর ফুল ফর্ম কি, আশা করি সবার তো মনে আছে। ওকে, এখন একটা জিনিস মাথায় রাখবা, এটা জরুরি। বেসিক্যালি এটার উপরে ফোকাস করো, পার্টস পার মিলিয়ন, তার মানে 1 মিলিয়নে কতটুকু পার্টস আছে। পার্টস বলতে এখানে যে কোনো কিছু মিন করা হইতে পারে। এখন আসো, মিলিয়ন মানে তো 10⁶, তাই না? তাহলে মিলিয়ন মানে হচ্ছে 10⁶ যদি হয়, তার মানে 1 ppm মানে কি বুঝাবে, যে 10⁶ এ 1 থাকে। অর্থাৎ 1 ppm যদি আমি লিখি, তাহলে 10⁶ এ 1 থাকা, বা 1 মিলিয়নে 1 থাকা হচ্ছে 1 ppm, সংজ্ঞা থেকে আমরা যেটা পাই। এবার আসো, এটাকে দুই সাইডে তুমি তোমার পছন্দ মতো দুইটা একক লাগবে। এখানে তুমি গ্রাম নিলা, এখানে তুমি গ্রাম নিলে, তাহলে 1 মিলিয়ন গ্রামে যদি 1 গ্রাম থাকে, তাহলে আমরা আমাদের সংজ্ঞা অনুসারে সেটাকে ppm বলতে পারি। ওকে, তাই যদি হয় তাহলে এটাকে আমরা 10⁶ না লিখে আমরা এটাকে লিখলাম 10⁻³ কেজি। দেখো সেম কথা। এবার 10⁻³ তুমি ওই পাশে নিয়ে, তাহলে এখানে কি আসতেছে দেখো, 10⁻³ গ্রাম। 10⁻³ মানে কি, 1 মিলিগ্রাম। দেখো 1 কেজি 1 মিলিয়নের 1 ভাগই হচ্ছে 1 মিলিগ্রাম। সো এখান থেকে আমরা বেসিক্যালি ppm এর সংজ্ঞাটা, যে 1 ppm মিন্স 1 কেজিতে 1 মিলিগ্রাম থাকা। তবে এইটা যদি তুমি কোনো জলীয় দ্রবণের জন্য নির্ণয় করো, সেক্ষেত্রে কেজির পরিবর্তে এখানে লিটার নিতে পারো। অর্থাৎ কোনো জলীয় দ্রবণের ক্ষেত্রে যদি 1 লিটারে 1 মিলিগ্রাম থাকে, তাহলে আমরা সেটাকে 1 ppm বলতে পারতেছি। এই দুইটার মধ্যে যেটা তোমার পছন্দ হয় ppm এর সংখ্যা হিসেবে তুমি সেটাকে মনে রাখতে পারো। সচরাচর আমাদের এই চ্যাপ্টারটা জলীয় দ্রবণের, সো সেকেন্ডটা আমরা বেশি ইউজ করি। কোনো কনফিউশন থাকলে, অর্থাৎ ppm এর সংজ্ঞা নিয়ে কোনো কনফিউশন থাকলে বলো, না হলে আমি পরেরটায় যাব। নাই তাই তো, নেক্সট, তারপরেরটা
পিপিএম আর পিপিপির মধ্যে সম্পর্ক আশা করি সবাই জানো, এটা যদি মিলিয়ন হয় এটা হচ্ছে বিলিয়ন। এখন তোমার মেইন কথা হচ্ছে পিপিএম থেকে পিপিপি তে যাওয়ার জন্য একটা 1000 দিয়ে গুণ দিতে হবে। আমার এতটুকু, কিছু বলবা? আমার এতটুকু মনে রাখলেই চলতেছে। এটাকে আমার চেঞ্জ করাবো, এটাকে আমার কনভার্ট করার কোনো দরকার নেই। উল্টাই ভাবে পিপিপি থেকে যদি পিপিএম আসতে চাও এটা 1000 দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, তোমরা কেউ এই টার্মটার সাথে পরিচিত? হ্যাঁ দাদা। কি মিন করে? পার্টস পার ট্রিলিয়ন। ফাইন। তাই যদি হয় তাহলে 1 পিপিটি মানে কি বুঝাবে? 10⁶ ppm। ভেরি গুড। মানে 10⁶ পিপিএম না, উল্টা। হ্যাঁ, মানে 10⁶ পিপিএম। মানে পিপিএম কে এখন যদি 10⁶ দিয়ে গুণ দিই তাহলে পিপিটি মানে পার্টস পার ট্রিলিয়ন আসবে। বাট এটা আমাদের এত ক্ষুদ্র একক আমাদের সচরাচর আপাতত কোথাও দরকার হচ্ছে না। পিপিএমই যথেষ্ট, কাজ না চললে পিপিবিতে যাব, পিপিটি বেশি ছোট হয়ে যায়। এবার আমাকে কেউ একজন বলো, পার্সেন্টেজ অফ W/W এটার মিনিং? যে কেউ? W গ্রাম দ্রবণে W গ্রাম দ্রব আছে। আরেকবার। W গ্রাম দ্রবণে W গ্রাম দ্রব আছে। মানে পার্সেন্টেজ আছে, উপরেরটা দ্রব আর নিচেরটা হচ্ছে দ্রবণের ভর। এটা বুঝলাম, কিন্তু W গ্রাম দ্রবণে না, পার্সেন্টেজ আছে তো। 100 গ্রাম দ্রবণে 100 গ্রাম দ্রবণে W গ্রাম W গ্রাম দ্রব। ভেরি গুড। 100, এটা মিনিং বাদ দাঁড়াচ্ছে 100 গ্রাম দ্রবণে W গ্রাম দ্রব আছে। ভেরি গুড। ওকে, এখন আমি যদি এটা W/V করে দিই তাহলে এটার মিনিং কি দাঁড়ায়? তাড়াতাড়ি, এতটুকু জানা থাকার কথা, বলে ফেল। 100 লিটার দ্রবণে 100 মিলিলিটার দ্রবণে W গ্রাম দ্রব। 100 কি, তারপর 100 মিলিলিটার দ্রবণ। জিনিস মাথায় রেখো, গ্রামের ইকুইভ্যালেন্ট আয়তনের একক হচ্ছে মিলিলিটার বা সিসি বা সিএম। তার মানে এটা যদি W যদি গ্রামে নাও তাহলে V তোমাকে মিলিলিটারে নিতে হবে বা সিসি তে, একই কথা। তাহলে 100 সিসি দ্রবণে আমার W গ্রাম দ্রব আছে। এখন আমাকে বলো, এই যে রিলেশনটা লিখছি, রিলেশনটা কি ঠিক, নাকি এর সাথে আমার কোনো কিছু গুণ ভাগ করা লাগতে পারে? সাধারণ বুদ্ধিতে কি মনে হয়? তো বলতে পারবা? দাদা এটা মিলিগ্রাম পার সেন্টিমিটার কিউব, তো এখান থেকে মিলিগ্রাম পার লিটার নিতে গেলে। না, এটা গ্রাম পার সেন্টিমিটার কিউব, মিলিগ্রাম নেই আপাতত, আমি যেতে চাচ্ছি। ও আচ্ছা। পার্সেন্টেজ অফ W/V সেটা পরের কথা। হ্যাঁ, কিন্তু আমি বলতেছি এখান থেকে আমি পিপিএম এ যদি যাই, আমার এই 10⁴ দিয়ে গুণ দিলে পিপিএম এ আসবো, নাকি আমাকে অন্য কিছু দিয়ে গুণ দেওয়া লাগতে পারে? ওকে, কনফিউশনটা আমি দূর করে, তুমি যদি পিপিএম এইটাকে মিন করো মিলিগ্রাম পার কেজি, ওকে, তোমরা যদি পিপিএম এইটাকে মিন করো মিলিগ্রাম পার কেজি, তাইলে এই রিলেশনটা সঠিক। অর্থাৎ পিপিএম এর ডেফিনিশন তুমি যদি উপরেরটা ধরো তাহলে আমি এখন যেটা লিখছি সেটা রাইট, আর পিপিএম এর ডেফিনিশন তুমি যদি নিচেরটা ধরো অর্থাৎ 2 নাম্বারটা ধরো তাহলে আমি এখন যেটা লিখতেছি সেটা রাইট। ঠিক আছে? সো যে কোনো পার্সেন্টেজকে আমি পিপিএম এ কনভার্ট করতে পারি 10⁴ দিয়ে গুণ দিয়ে। অর্থাৎ আমি যদি এটা উঠায়ও দিই, পার্সেন্টেজের পর কিছু নাও লিখি, তাইলেও আমরা ইন জেনারেল বলতে পারি যে পার্সেন্টেজ থেকে পিপিএম এ নিতে আমি 10⁴ দিয়ে গুণ দিলেই হবে। এখন কোশ্চেন করতে পারো যে আমি কোন পিপিএম ধরবো সেটা আমি কি করে বুঝবো, তাই না? আমাকে যদি কোশ্চেনে মেনশন না করে দেয়। সো আপাতত সেই প্রবলেমটা আমি সলভ করব W/V W/W কিছু ম্যাথ করব। ওকে, সো আপাতত আমার শুধু পার্সেন্টেজ ইকুয়াল টু
10⁴ থাকে। এখন সরি, শুধু পার্সেন্টেজ থেকে পিপিএম এ যাওয়ার জন্য 10⁴ দিয়ে গুণ দিতে হবে, এইটুকু মাথায় থাকে, এটা বল করতে চাচ্ছি। এখন আসো, এটা একটা ছোট্ট একটা প্রুফ দেখাই। পার্সেন্টেজ মিনিং কি? ধরো x% আছে, তাই তো? তাহলে x% মানে 100তে আছে x, এটা হচ্ছে x% এর অর্থ। পিপিএম মানে কি? 10⁶ এ কতটুকু আছে? তাহলে আমার রিলেশনটা কি দাঁড়াচ্ছে দেখো, x * 10⁶ ডিভাইডেড বাই 100। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি x * 10⁴। তাহলে দেখো x% আমরা যখন পিপিএম এ কনভার্ট করলাম, তখন আমার 10⁴ দিয়ে মাল্টিপ্লাই করলেই চলতেছে। অর্থাৎ পার্সেন্টেজকে আমি পিপিএম এ নিতে গেলে 10⁴ দিয়ে গুণ দিব। উল্টা ভাবে পিপিএম থেকে যদি পার্সেন্টেজে আসতে চাই 10�র দিয়ে ভাগ দিব। এখানে আমি যে কয়টা অ্যারো দিছি সব কয়টা কিন্তু ভাইস ভার্সা হবে। আমি ওয়ান সাইডেড অ্যারো দিছি, রিভার্স করলে জাস্ট গুণটা ভাগ হয়ে যাবে। এতটুকু বুদ্ধি আশা করি সবারই আছে, বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তাহলে 1 থেকে 4, এই 4টার রিলেশনে কোনো কনফিউশন আছে কিনা বলো, তাহলে এখন আমি মোলারিটিটা প্রুফ করব। নাই, তাই তো? ওকে, ভি বাই ভি থাকলে কি হবে? বুঝি নাই। ভি বাই ভি থাকলে, ভি ভি বাই ভি দুইটাই ভি থাকলে, তাই দুইটা ভি থাকলে ওটার জন্য পিপিএম এর কোনো সংজ্ঞা নাই, সচরাচর ব্যবহার করা হয় না। তো আপাতত এটা কি হবে, এটা আপাতত আমি যেতে চাচ্ছি না। আর এমনিতেই ভি বাই ভি এর অঙ্কটা তোমাদের সিলেবাস থেকে বাদ দিচ্ছে, যদি দরকার পড়ে পরে কোনো এক সময় দেখাবো, আদারওয়াইজ আমি আপাতত ভি বাই ভি টানবো না। 1 মোলার মানে আমরা কি লিখতে পারি? 1 মোল পার লিটার, এটা তো সবাই জানে। খেয়াল করো, আপাতত আমি ধরতেছি আমার সব জলীয় দ্রবণ, আমাদের সচরাচর সব অঙ্ক জলীয় দ্রবণের। তাহলে আমি যদি এটা বিবেচনা করি, তাহলে দেখো আমাকে মোল থেকে ফার্স্টে লিটার লিটার মিলে গেল, তাহলে আমাকে মোল থেকে মিলিগ্রামে যাইতে হবে। তাহলে আগে ফার্স্টে আসো, মোল থেকে গ্রামে আসো। এই এমটা কি বোঝাচ্ছে? দ্রবের আণবিক ভর। আণবিক ভর, তাই তো? এই এমটা দাঁড়াচ্ছে আমার আণবিক ভর। নেক্সট, গ্রাম থেকে এখন মিলিগ্রামে আসো, তাহলে ডেফিনেটলি আমাকে 1000 একটা গুণ দিলেই হবে। ওকে, মিলিগ্রাম পার লিটার মানে পিপিএম, তাহলে 1000 ইন্টু আণবিক ভর। এই এম আর এই এম গুণায় ফেলো না, এটা মোলারিটি। হ্যাঁ, এই এমটা দিয়ে আমরা মোলারিটি বোঝাচ্ছি, আর এই এমটা দিয়ে আমরা আণবিক ভর বোঝাচ্ছি। ওকে, তাহলে মোলারিটিতে থেকে পিপিএম এ যেতে আমাকে 1000 ইন্টু আণবিক ভর দ্বারা গুণ দিতে হচ্ছে। আপাতত পিপিএম এর আমার এই কয়টা মেজর কনভার্সন আছে, এরপর আমরা অন্য যে কোনো একক থেকে অন্য যে কোনো পিপিএম এ আমরা কনভার্ট করতে পারি। Wait, 1 মিনিট টাইম দিলাম, এর মধ্যে ছকটা মুখস্থ করে ফেলো। মুখস্থ মানে মুখস্থই, ইনস্ট্যান্ট এটা মাথায় ক্লিক করা লাগবে। হ্যাঁ,
সবগুলো মুখস্থ হয়েছে, এবার মুছি। আমাদের এবারের অভিযান হচ্ছে রাসায়নিক সমীকরণ রিলেটেড যে ম্যাথ গুলো আছে। অঙ্ক করার আগেই আমি তোমাদের কিছু নিয়ম বলে রাখি, অঙ্ক করতে সুবিধা হবে। যদিও এই অঙ্ক তোমাদের অতি পরিচিত অঙ্ক, তারপরও কয়েকটা জিনিস জেনে রাখা ভালো। আমরা শেষ থেকে শুরু করি, প্রথম তিনটা বললেই বুঝে যাবা কি বলতে চাইছি। শেষটা তোমাদের মনে আছে কিনা বলো? লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট মনে আছে? 9 10 ছিল তো। মানে বিক্রিয়ায় সবার আগে যে বিক্রিয়কটা শেষ হয়ে যায়। তার মানে আমার যদি কোনো বিক্রিয়া একাধিক বিক্রিয়ক থাকে, তার মানে ওদের মধ্যে যে বিক্রিয়কটা শেষ হয়ে যাচ্ছে বা যে বিক্রিয়কটা সম্পূর্ণ উৎপাদে পরিণত হচ্ছে উৎপাদে পরিণত তাকে আমরা বলতেছি লিমিটিং বিক্রিয়ক, তাই তো? হ্যাঁ। লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞা সবার কাছে ক্লিয়ার? ভুলে গেলেও মনে কি পড়ছে? ওকে, আশা করি পড়ছে। তাহলে একটা ঝামেলা মিটলো। নেক্সট আসো, মিডিল প্রোডাক্ট বা কমন প্রোডাক্টটা আমরা একটা অঙ্ক করতে যে বুঝবো, ওখানে আপাতত না মাথা ঘামালেও চলবে। এসটিপি আর সমতা বলতে কি বোঝাচ্ছি, এখানে আমরা যে ম্যাথ গুলোই করি না কেন, যে কেমিক্যাল রিঅ্যাকশন নিয়ে কাজ করি না কেন, তুমি যদি ব্যালেন্সিং না করো তাহলে রিঅ্যাকশনের কোনো ভ্যালু নাই। কারণ আমার পুরো ম্যাথের অ্যান্সারটা ডিপেন্ড করতেছে ব্যালেন্সিং এর উপর। সমতা করলে তখন আমরা রিঅ্যাকশনে অ্যান্সার পাবো, সমতা ছাড়া এখানে পাওয়ার কোনো সুযোগ নেই। এটা আমার চেয়ে তোমরা আরো ভালো মতো জানো। এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, 0 ডিগ্রি সেলসিয়াস এবং 1 অ্যাটমসফিয়ার চাপ আমরা বাই ডিফল্ট ধরে নিয়ে সকল বিক্রিয়া এসটিপি তে সংঘটিত হচ্ছে। তো এখানে আমরা যে ম্যাথ গুলো করি, আমাদের কিছু বলুক বা না বলুক, আমরা বাই ডিফল্ট ধরে নিই এখানে আমার সকল বিক্রিয়া এসটিপি তে সংঘটিত হচ্ছে। সেই অনুসারে আমরা গ্যাসের আয়তন ধরা বলো, অন্য যে কোনো কিছু মেজার করা বলো, সবকিছু আমরা এসটিপি ধরে মেজার করি। তাহলে এই গেল হচ্ছে আমার এখানকার ম্যাথ গুলো করার ক্ষেত্রে এই দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। আর আপাতত আমরা এই দুইটা জিনিসের কিছু ম্যাথ করব, ঠিক আছে? এই হচ্ছে আমার কাজ। তাহলে প্রথমে আসো আমরা লিমিটিং বিক্রিয়কের কয়েকটা ম্যাথ দেখি। কোশ্চেনটা অনেক বড় করে থাকে, আমি জায়গা শর্ট তো খুব সংক্ষেপে লিখি। মেনলি আমি বলতে চাচ্ছি 5 গ্রাম অ্যামোনিয়া এবং 10 গ্রাম H2SO4 বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, কি অবশিষ্ট থাকবে এবং কতটুকু পরিমাণে থাকবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। ক্লিয়ার করে নিলাম। এখন প্রথম কাজ হচ্ছে আগে বিক্রিয়াটা লিখে আমি সমতা করি, তারপর বাকি কাজ শুরু হবে। আমাকে বলো কেউ একজন, এখানে লিমিটিং বিক্রিয়ক কে, অ্যামোনিয়া না সালফিউরিক অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। কিভাবে বুঝলাম? দাদা মোল সংখ্যা কম। ফাইন, শোনো, তোমরা যখন এই ম্যাথ গুলো করবা
আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা বিক্রিয়ক এবং উৎপাদের নিচে নিচে তার আণবিক ভর লিখবা এবং সেটা মোট আণবিক ভর লিখবা। যেমন অ্যামোনিয়ার আণবিক ভর 17, কিন্তু এখানে 2 মোল অ্যামোনিয়া আছে, তাহলে তুমি লেখো 34। 34-এর পর একটা গ্রাম দিতেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। সালফিউরিক অ্যাসিড 98, থার্ডটাকে আমার হিসাব করার দরকার আছে, এই দুটো যোগ করলে যা আসে সেটা এটা হবে, তার মানে 132। ওকে, এরপর তুমি একটা কাজ করো, তুমি মনে মনে এই দুইটাকে ভাগ দাও। তুমি একবার ভাগ দাও 5/34 দিয়ে, আরেকবার ভাগ দাও 10/98। একটা এইটার হচ্ছে এর মোল সংখ্যা, এটা হচ্ছে এর মোল সংখ্যা, যেটার ভাগফল ছোট আসে সেটাই লিমিটিং। এখন এটা ক্যালকুলেটর ছাড়াও আমরা মুখে মুখে বলতে পারি, কারণ আমার এখানে বড় ছোট ম্যাটার করে, কোনটার মান কত আসতেছে সেটা ডাজন্ট ম্যাটার। তুমি 5/34 না লিখে এটাকে তুমি 10/68 লিখতে পারো। এবার দেখো তো দুইটা কম্পেয়ার করি। ছোটবেলায় আমরা যে সমীকরণ, অর্থাৎ একটা ভগ্নাংশ বড় হবে না ছোট হবে, যেটা শিখছিলাম একেবারে বাচ্চা কালে, সেটুকু জ্ঞান দিয়ে আমরা বলতে পারি যে 10/98 ছোট হবে, যেহেতু লব দুইটা সমান হয়ে গেছে, তাই তো? তাই যদি হয় তাইলে এখন দেখো এইটার মান যেহেতু ছোট আসতেছে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা যেহেতু ছোট আসতেছে, তার মানে সালফিউরিক অ্যাসিড লিমিটিং। এত কিছু আমার বলার কারণ কি, এই কোশ্চেন গুলো ঢাকা ভার্সিটিতে প্রচুর আসে, ওইখানে ক্যালকুলেটর অ্যালাউড না। সো মুখে মুখে বা মনে মনে কিভাবে ক্যালকুলেট করা যায়, তো দুই একটা শর্ট টেকনিক তোমাদের আপাতত শেখানোর ট্রাই করতেছি, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, দেখো প্রথম কাজ হবে যখন দুইটা বিক্রিয়কেরই ভর বলে দিবে, কখন আমরা লিমিটিং বিক্রিয়ক নিয়ে মাথা ঘামাবো, যখন আমার দুইটা বিক্রিয়কেরই ভর বলা থাকে, বা আরো বেশি বিক্রিয়কের ভর বলা থাকতে পারে, মোদ্দা কথা একাধিক বিক্রিয়কের ভর বলা থাকলে ফার্স্টে তুমি চেক করে নিবা যে এর মধ্যে কোনো লিমিটিং বিক্রিয়ক আছে কি। চেক করার ওয়ে কি, প্রত্যেকের নিজ নিজ মোট আণবিক ভর লিখবা, ঠিক আছে? দেন নিজ ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ দিবা। যদি দুইটার মধ্যে দুইটা সমান আসে তাহলে বুঝবা এখানে কোনো লিমিটিং বিক্রিয়ক নাই, দুইটাই সমান পরিমাণে, মানে দুইটাই একসাথেই শেষ হবে। কিন্তু যদি কোনো একটা বড় কোনো একটা ছোট আসে, তাহলে আমি বাই ডিফল্ট বলে দিতে পারি যেটার মোল সংখ্যা ছোট আসতেছে সেটা লিমিটিং। তাহলে আবার শোনো, প্রথমে আণবিক ভর, তারপর তাদের যে ভর দেওয়া আছে সেই ভর দিয়ে ভাগ, যেটা ছোট আসবে সেটা লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক কোনটা এটা বুঝতে কোনো কনফিউশন নেই, আমাকে এখন বলো। কারো লিমিটিং বিক্রিয়ক কোনটা এটা বুঝতে কোনো কনফিউশন আছে? নাই, তাই তো? ফাইন, তাহলে এবার ম্যাথটা করে দাও আমাকে। অর্থাৎ আমার কোশ্চেনটা তো শুনছিলে, আরেকবার আমি বলি, অ্যামোনিয়াম সালফেট কতটুকু উৎপন্ন হবে, এবং H2SO4 যেহেতু লিমিটিং বিক্রিয়ক, তার মানে আমি ডেফিনেটলি শিওর যে অ্যামোনিয়া অবশিষ্ট থাকবে কিছুটা, এটা সম্পূর্ণরূপে বিক্রিয়া করতেছে, তার মানে এটা থেকে যাচ্ছে। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট কতটুকু উৎপন্ন হবে, অ্যামোনিয়া কতটুকু অবশিষ্ট থাকবে, এটা ট্রাই করো ফার্স্ট। আনসারটা জাস্ট বললেই হবে, টিক তোলার দরকার নেই, মুখে বললেই হবে। আর যাদের হাতের কাছে ক্যালকুলেটর নাই তারা একটু কষ্ট করে হাতের কাছে ক্যালকুলেটর নিয়ে দাও। দাদা 1.53 গ্রাম অবশিষ্ট থাকবে অ্যামোনিয়া। হলো কতটুকু? দাদা 30, উৎপন্ন হলো 13.46 গ্রাম। 7 হওয়ার কথা, 6 কেন বললাম? ও দাদা 47 মানে 469। জি দাদা। মিলছে নাকি সবার বলো? তাহলে আমার উৎপন্ন হবে 13.47 গ্রাম, অ্যামোনিয়া অবশিষ্ট থাকবে 1.53 গ্রাম।
আর বুঝতে অসুবিধা থাকলে বলো। আমি একটু কিছু বললো। কি আপনি যখন বলছিলেন ওই সময় কি বলছিলেন যে কোনটা অতিরিক্ত থাকবে বা হচ্ছে কোনটা শেষ হয়ে যাবে এমন কোনো কিছু কি উল্লেখ করছিলেন? এমন কোনো কিছু কি মানে কোশ্চেন করছি কি না তাই বুঝি নাই কথা। হ্যাঁ ওই সময় কি বলছিলেন? না হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ ওই সময় কি এটা বলছিলেন যে আমি বলতেছি কোশ্চেনটা হচ্ছে এরকম যে কতটুকু অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে এবং কতটুকু অ্যামোনিয়া অবশিষ্ট থাকবে, এটা হচ্ছে তোমরা বের করবে, এটা বলছি। আচ্ছা আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন দেখো এই অঙ্কগুলো করার সময় যখন তুমি উৎপাদের পরিমাণ বের করবা, আমরা কেন লিমিটিং বিক্রিয়ক বের করলাম, এমন তো না যে এই কোশ্চেনে আমার কাছে লিমিটিং বিক্রিয়ক কে সেটা জানতে চাওয়া হয়েছে। লিমিটিং বিক্রিয়ক বের করার ওয়ান এন্ড অনলি কারণ কি জানো, সবসময় উৎপাদের পরিমাণ বের করতে হলে আমাকে লিমিটিং বিক্রিয়ককে ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি দেখো এই অঙ্কটা কেমন করি, আমি এখন লিখতে পারি 98 গ্রাম H2SO4 থেকে উৎপন্ন হয় 132 গ্রাম অ্যামোনিয়াম সালফেট। উৎপাদের নাম আর লিখলাম না, জায়গা শর্টেজ। তোমরা বিশেষ করে যখন বইয়ে মানে ইঞ্জিনিয়ারিং এক্সাম গুলো দিবা, এই ধরনের অঙ্কে আমাদের পুরো একটা বাংলা কথা লিখতে হয় রিটেনের ক্ষেত্রে, কিন্তু এখানে স্পেস কমানো থাকে প্লাস টাইম তো শর্ট আছে। সো তোমরা এই অঙ্কগুলো আমি ঠিক যেভাবে তিনটা ইকুইভ্যালেন্ট সাইন দেবা, তিনটা সমান দিয়ে করানো অভ্যাস করতেছি, তোমরা এক্স্যাক্টলি এই ফরম্যাটটা ইউজ করো ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোর জন্য। ইন্টার পরীক্ষায় যেভাবে করে আসছো সেভাবে, বাট ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোর সময় এই ফরম্যাটটা ইউজ করো। তাহলে স্পেস এবং টাইমটা ফ্যাক্টর না, দুইটা ওয়ার্ড লিখতে আর কি জায়গা টাইম খায়, কিন্তু স্পেসটাতে অনেক হেল্প পাবা। তো যাই হোক, যেটা বলতেছি, যখন তুমি কোন উৎপাদের ভর বের করবা তোমাকে অবশ্যই লিমিটিং বিক্রিয়ক বের করে উৎপাদ বের করতে হবে। এই কারণে আমার লিমিটিং বিক্রিয়ক অতি ইম্পর্টেন্ট। তার কারণ এইটা সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হবে, এটা তো সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হবে না, তাই না? তো আমি এইটা থেকে এইটা পাবো, কিন্তু এইটা থেকে আমি কোনোদিনও এটা পাবো। নেক্সট, সালফিউরিক অ্যাসিড কত গ্রাম? 10 গ্রাম। তাহলে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইকুইভ্যালেন্ট টু 132 ইনটু 10 বাই 98। তোমাদের ভাষ্য মতে এটা আসতেছে 13.47 গ্রাম। তাহলে আমার 13.47 গ্রাম অ্যামোনিয়াম সালফেট তৈরি হবে। ঠিক আছে, এখন আসো সেকেন্ড আমার একটা প্যারা আছে, এই অ্যামোনিয়া কতটুকু অবশিষ্ট থাকে সেটা বের করা। ঠিক আছে, এটা আমি মুখে মুখে করি। মুখে মুখে কেমনে করি সেটা দেখো। দেখো অ্যামোনিয়া অবশিষ্ট থাকে কেমনে বের করবো, তুমি দেখো অলরেডি জানো তোমার উৎপাদ কত গ্রাম, তোমার উৎপাদ হচ্ছে 13.47 গ্রাম। খেয়াল করো তুমি মোট বিক্রিয়ক নিছিলা কত গ্রাম, তুমি বিক্রিয়ক হিসেবে নিছিলা 5 গ্রাম অ্যামোনিয়া 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড। আমি নিশ্চিত যে সালফিউরিক অ্যাসিড 10 গ্রামে বিক্রিয়া করছে। তাহলে তোমার টোটাল বিক্রিয়ক কত ছিল? 15 গ্রাম। তার মধ্যে উৎপাদ হয়েছে কতটুকু? 13.47 বা 13.47 গ্রাম। তাহলে এই যে যেটুকু বাদ থাকতেছে এটা কিসের ভর? এটা ডেফিনেটলি অ্যামোনিয়ার ভর, কারণ এইটার 10 গ্রামে বিক্রিয়া করছে, কিন্তু আমি জানি এটার 5 গ্রাম পুরো বিক্রিয়া করে নাই। কতটুকু বিক্রিয়া করে নাই? উৎপাদ থেকে মোট টোটালটা থেকে উৎপাদটা বাদ দাও, যা বাকি থাকে সেটা বিক্রিয়া করে নাই। তোমরা যেভাবে করে 1.53 গ্রাম আনো না কেন, আমার দেখো এক লাইনে কোনো ক্যালকুলেটর ছাড়াও 1.53 গ্রাম চলে আসছে। ঠিক আছে, এই অঙ্কগুলো টুকটাক তোমরা পাবা পরীক্ষায়। ঠিক আছে, সো একটু লিমিটিং বিক্রিয়কে একটু বলেন। আরেকবার বলো, কোশ্চেনটাই বুঝিনি। NH3 অবশিষ্ট থাকে, এটা আরেকবার একটু বলেন দাদা। অবশ্যই, আমি এমনিও পুরোটা আরেকবার বলতাম। তার আগে আমি একটু কথাটা শেষ করে নিই, যেটা বলছিলাম যে এই ধরনের অঙ্কগুলো তোমাদের বইতে খুব বেশি নাই। পুরান হাজারিতে একটা মাত্র অঙ্ক আছে, আর কোশ্চেন ব্যাংক সলভ টলভ করলে আরো 2-4টা পাবা। অঙ্ক খুব বেশি না থাকলেও এই অঙ্কগুলো একটু করো, এগুলো হচ্ছে ব্রেনের চিন্তা শক্তি বাড়ায়, মানে যেগুলো আমরা বলি হচ্ছে ক্যালকুলেশন ক্ষমতা বাড়ানো, সেটার জন্য এই ম্যাথগুলো খুব ভালো। ঠিক আছে, আচ্ছা একটু ঘুরাই দিই। এবার পুরোটা আমি প্রথম থেকে একেবারে ফার্স্ট থেকে পুরোটা একবার মিলাও, করছো করো নাই, মিলছে মিলে নাই, সব গ্রুপ। 5 গ্রাম অ্যামোনিয়া ও 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে কি ঘটবে, এটা ছিল আমার কোশ্চেন। অ্যাকচুয়ালি আমার কোশ্চেনটা ছিল এরকম, 5 গ্রাম অ্যামোনিয়া ও 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে এবং কোন বিক্রিয়া কতটুকু অবশিষ্ট থাকে, এটা ছিল আমার কোশ্চেন।
প্রথমে বিক্রিয়াটা লিখলাম, বিক্রিয়া লেখার সাথে সাথে আমি ফার্স্টে চেক করব, যেহেতু আমার দুইটা বিক্রিয়কেরই ভর দেওয়া আছে, আমি ফার্স্টেই চেক করব এই দুইটার মধ্যে আমার কোনো লিমিটিং বিক্রিয়ক আছে। কজ লিমিটিং বিক্রিয়কটা থাকা খুব স্বাভাবিক একটা জিনিস। সেকেন্ড, লিমিটিং বিক্রিয়ক কেমনে চেক করব? কিচ্ছু না, তুমি প্রত্যেককে তার নিজ নিজ আণবিক ভর দিয়ে ভাগ দাও। এখানে আণবিক ভর যখন লিখবা তখন টোটালটা লিখবা, অর্থাৎ সহগ থাকলে সেটা দিয়ে গুণ দিয়ে লিখবা, তাতে হিসাব করতে সুবিধা হয়। তাহলে প্রত্যেককে তার নিজ নিজ আণবিক ভর দিয়ে ভাগ দাও, যেটা ছোট সেটা লিমিটিং বিক্রিয়ক, কাহিনী খতম। আমরা এইভাবে পাইলাম H2SO4 লিমিটিং বিক্রিয়ক। দেন H2SO4 পেয়ে গেছি, তাহলে H2SO4 থেকে তুমি উৎপাদের ভর বের করো। আমরা এটাকে খাঁটি বাংলায় কিভাবে বলি, যে 98 গ্রাম H2SO4 থেকে অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয় 132 গ্রাম। এটাকে সংক্ষেপে ইকুইভ্যালেন্ট দিয়ে লিখলেই চলে। 98 গ্রাম H2SO4 ইকুইভ্যালেন্ট 132 গ্রাম, এই ডট ডটের জায়গায় অ্যামোনিয়াম সালফেট লিখবো, শুধু এতটুকু। তাহলে আমরা অ্যামোনিয়াম সালফেটের ভর পাচ্ছি 10 গ্রাম H2SO4 থেকে 13.47 গ্রাম। এবার যখন আমাকে বলবে অবশিষ্ট থাকে কতটুকু, হ্যাঁ, এই অবশিষ্ট নির্ণয় করার টেকনিক, অবশিষ্ট নির্ণয় করা খুব সিম্পল একটা টেকনিক। দেখো, তুমি মোট বিক্রিয়ক থেকে মোট উৎপাদ বাদ দিলে অবশিষ্ট পাচ্ছ চিরকালীন। সেটা যে অঙ্ক যেরকম থাক, এটা আমার চিরকালীন সত্য, যে তুমি মোট বিক্রিয়কের ভর থেকে মোট উৎপাদের ভর বাদ দিলে অবশিষ্ট পাচ্ছ। তাহলে আমার মোট বিক্রিয়কের ভর কত? 5 আর 10 15। মোট উৎপাদের ভর কত? একটাই উৎপাদ, তার ভর 13.47 গ্রাম। এটা বাদ দাও, আমি অবশিষ্ট পেয়ে গেলাম। কোশ্চেনটা হচ্ছে এই অবশিষ্টটা কে থাকতেছে? যেহেতু ইনি শেষ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই ইনি থাকবে, আর তো আর এখানে কোনো বিক্রিয়ক নাই। তার মানে আমার অ্যামোনিয়া অবশিষ্ট থাকতেছে 1.53 গ্রাম। দুই বিক্রিয়কের অঙ্কগুলো এভাবে আমরা ওয়ান কাইন্ড অফ মুখে মুখে করতে পারি, এটাই আমাদের জন্য বেশি সহজ। আর কারো কোনো কনফিউশন থাকলে বলো, তাহলে আমরা আরো 2-3টা ম্যাথ করি। যত প্র্যাকটিস করব তত কনফিউশন গুলো তোমাদের দূর হবে। কনফিউশন নাই, তাই তো? ফাইন, এটা মুছে। এটা তোমরা করো। 5 মোল অ্যামোনিয়া ও 5 মোল O2 বিক্রিয়া করলে কি ঘটে? অ্যাজ ইউজুয়াল কি ঘটে বলতে, কোন উৎপাদ কতটুকু হয়, কে কতটুকু অবশিষ্ট থাকে। বিক্রিয়াটা কেউ পারবা? এই বিক্রিয়াটা পারবা? অ্যামোনিয়া আর অক্সিজেনের বিক্রিয়া, ধরো প্লাটিনাম রোহিডিয়াম বা প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায়। পানি আর হচ্ছে NO উৎপন্ন হয়, ওটা কি যেন বলা হয়। বিক্রিয়াটা ঠিক বলছে। সমতা করলে, আচ্ছা আমি করে দিই, 4 5 4 6, এটা হচ্ছে সমতা। বিক্রিয়াটা আগে আমরা লিখছিলাম, গতিবিদ্যা পড়ানোর সময় আমি সেম বিক্রিয়াটা ইউজ করছিলাম। যাই হোক, এটা উইদাউট ক্যালকুলেটর করো, ঠিক আছে? আমি যেহেতু মোলে দিছি, চেষ্টা করো ক্যালকুলেটর ইউজ না করতে, উইদাউট ক্যালকুলেটর এটা করো। ঠিক আছে? একজন অ্যান্সারটা বলো। স্যার এটা কি মোলেই বলবো অ্যানসার? হ্যাঁ অবশ্যই, যেহেতু আমি বিক্রিয়ক মোলে দিছি। 4 মোল NO, 6 মোল পানি আর হচ্ছে 1 মোল অ্যামোনিয়া অতিরিক্ত থাকবে। ভেরি গুড। তাহলে লিমিটিং বিক্রিয়ক কে হচ্ছে আমার? অক্সিজেন। কারো কনফিউশন থাকলে বলো।
এটা সিম্পল বলতে কি জাস্ট মুখে মুখে করার মতো ম্যাথ দিছি। দেখো 5 মোল অ্যামোনিয়া 5 মোল অক্সিজেন, এখানে খালি চোখে আমি দেখতে পাচ্ছি 5 মোল অক্সিজেন বিক্রিয়া করে 4 মোল অ্যামোনিয়ার সাথে। আমি এখানে 5 মোল অক্সিজেনই দিছি, ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে, 5 মোল অক্সিজেন দিছি, তার মানে হচ্ছে অক্সিজেন এখানে আমার লিমিটিং বিক্রিয়া। ওকে, সো সে বিক্রিয়া করবে 4 মোল অ্যামোনিয়ার সাথে, তাহলে 5 মোল অক্সিজেন আবার বিক্রিয়া করে 4 মোল অ্যামোনিয়ার সাথে। উৎপাদ যা দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি তাই হবে, যেহেতু অ্যামোনিয়া আমি 5 মোল নিছি, 1 মোল অ্যামোনিয়া অবশিষ্ট থেকে যাবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1 মোল অ্যামোনিয়া অবশিষ্ট থাকবে আর উৎপাদ চারপাশে যত সেটাই উৎপন্ন হবে। আর কনফিউশন থাকলে বলো। অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক, 4 মোল NO 6 মোল পানি তৈরি হবে, 1 মোল অ্যামোনিয়া অবশিষ্ট থাকবে। এটা হচ্ছে আমার অ্যান্সার। কারো যদি কনফিউশন থাকে আমাকে বলো। নাই তাই তো? কনফার্ম? ওকে, তাহলে এইটার অ্যান্সার বলো। এখন যেটা বোর্ডে দেখতেছো সেটার অ্যান্সার বলো। এখানেও অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক। বাকিটুকু শেষ করো। 4 মোল NO আর 6 মোল পানি উৎপন্ন হচ্ছে। হবে না হবে না হবে না, আবার চেক করো। 4 মোল NO 6 মোল পানি হচ্ছে না। দাদা এনও হবে হচ্ছে 16/5 মোল। ভেরি গুড। পানি কয় মোল? 24/5 মোল। অ্যামোনিয়া অবশিষ্ট থাকবে কয় মোল? দাদা ওইটা এখনো করিনি তো। মুখে মুখে বলে ফেলো, সমস্যা নেই, পারবা। 4/5 মোল। 4/5 0.8 মোল। ক্লিয়ার হয়েছে? দেখো মেইনলি দেখো অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক তোমরা অনেক চিন্তা করে বাইর করতেছো। আমি কি বলছি, যেটার মোল সংখ্যা কম সেটা লিমিটিং বিক্রিয়ক। 4 মোল অ্যামোনিয়া 4 মোল অক্সিজেন, আর এখানে 4 মোল অ্যামোনিয়া বিক্রিয়া করে 5 মোল অক্সিজেনের সাথে, তো স্বাভাবিকভাবে অক্সিজেনের মোল সংখ্যা কম, তার মানে অক্সিজেন লিমিটিং বিক্রিয়ক। আগেরবার যখন 5 মোল অ্যামোনিয়া 5 মোল অক্সিজেন ছিল, তখন এভাবে চিন্তা করো 1 মোল অ্যামোনিয়া 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, আর এখানে 1 মোল অ্যামোনিয়া 5/4 মানে 1 বেশি মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তার মানে এখানে তো ওইখানেও আমার অক্সিজেনের মোল সংখ্যা কম ছিল। মোটা কথা, যেটার মোল সংখ্যা কম সেটা হবে লিমিটিং বিক্রিয়ক। ওকে, এখন এই অঙ্কটা দেখা যায়। আমার 4 মোল অক্সিজেন বিক্রিয়া করতে হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমরা একটা কাজ করো, আমি কি বলছি, আমার লিমিটিং বিক্রিয়ক দিয়ে সবকিছুর মান বাইর করতে হয়। তাহলে তুমি টোটাল বিক্রিয়ার সবাইকে 4 দিয়ে ভাগ দিয়ে দাও। 1 5/4, 1 6/4। তুমি টোটাল বিক্রিয়ার সবাইকে একটা 4 দিয়ে ভাগ দিয়ে দাও, ঠিক আছে? সরি সরি সরি, ভুল করছি। টোটাল বিক্রিয়ার সবাইকে 5 দিয়ে ভাগ দিবা, যেহেতু আমি অক্সিজেন, যেহেতু আমার লিমিটিং বিক্রিয়ক, তার মানে আমি অক্সিজেনের সাপেক্ষে সবকিছুকে বিক্রিয়া করবো। তাহলে টোটাল বিক্রিয়ার সবাইকে 5 দিয়ে ভাগ দিয়ে দাও। যা পাচ্ছ এখানে সবাইকে একটা 5 দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে এখন দেখো আমার হিসাব ইজি হয়ে গেছে। 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে এত মোল অ্যামোনিয়ার সাথে, উৎপন্ন করে এত মোল NO, উৎপন্ন করে এত মোল পানি। এখন আমার অক্সিজেন বিক্রিয়া করতেছে কত মোল? 4 মোল। তাহলে সবার সাথে একটা করে 4 মাল্টিপ্লাই। এবার দেখো তোমরা যেটা বাইর করছিলা সেটা আমি মুখে মুখেই করছি। তাহলে 4 মোল অক্সিজেন এখানে 1 × 4, মানে এখানে অক্সিজেনটা তখন 4 মোল হয়ে গেছে। তাহলে 4 মোল অক্সিজেন বিক্রিয়া করে 16/5 মোল NO, 24/5 মোল পানি, এই দুটো উৎপন্ন করে। আর অ্যামোনিয়া অবশিষ্ট থাকে কত? তাহলে অ্যামোনিয়া বিক্রিয়া করতেছে কতটুকু? 16/5। অ্যামোনিয়া নিছিলা কতটুকু? 4। তাহলে 4 - 16/5 সমান 4/5 মোল। এত মোল অ্যামোনিয়া অবশিষ্ট থাকে। ঐকিক নিয়ম।
যার সাপেক্ষে বের করবা তাকে 1 বানাইতে হবে। সো আমি অক্সিজেনকে 1 বানাইছি। কনফিউশন থাকলে বলো। অঙ্কগুলো একটু নতুন, এভাবে করে অভ্যস্ত না আমি জানি, নতুন হইলেও করে মজা পাবা। আশা করি অল্প অল্প ধরতে পারতেছো, আর 2-4টা অঙ্ক দিতে পারলে বা প্র্যাকটিস করাইতে পারলে আরো ভালো হইতো। ধীরে সুস্থে করা যাবে, কোনো তাড়াহুড়া নেই। 1 বাই 1 অঙ্ক বুঝলেই আমার চলতেছে। তাহলে আমাকে বলো, লিমিটিং বিক্রিয়কের এই ম্যাথগুলো সবার কাছে ক্লিয়ার? বুঝবো? ফাইন। ওকে, এবার আসা যাক কমন প্রোডাক্ট আর মিডিল প্রোডাক্ট। শুনুন, সচরাচর এইসব অঙ্কগুলোতে, কমন প্রোডাক্টের অঙ্কগুলোতে আমার 2টা করে বিক্রিয়া থাকে। লিমিটিং বিক্রিয়কের ম্যাথ গুলো কোথায় পাবো? লিমিটিং বিক্রিয়কের ম্যাথ কোথাও পাবা না। পরে দেখি একটা শীট টিট কিছু ম্যানেজ করতে পারলে মানে নিজে বানায় তোমাদের দিবনে, ওইভাবে কোনো বইতে নাই, একটা শীটেও তেমন নাই বললেই চল, আমারই বানাইতে হবে। আপাতত জিনিসগুলো ধরার চেষ্টা করো, ম্যাথ পরে আমি দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। এখন যেটা বলছিলাম, কমন প্রোডাক্টটা শেষ করে নিয়ে আসো। কমন প্রোডাক্টটা মানে হচ্ছে তোমার এরকম হয় যে 2টা বিক্রিয়া থাকবে, 2টা বিক্রিয়ার মধ্যে একটা কিছু কমন থাকবে। তুমি প্রথম বিক্রিয়া থেকে ওইটার পরিমাণ বের করে দ্বিতীয় বিক্রিয়ায় ওইটার পরিমাণ ব্যবহার করে অন্য কোনো একটা পরিমাণ বের করবা। দিস ইজ ইকুয়াল টু আওয়ার কমন প্রোডাক্ট। এটাকে আমরা মিডিল প্রোডাক্টও বলতে পারি, ঠিক আছে? কারণ বিক্রিয়াগুলোকে আমরা যদি এক লাইনে লিখি তাহলে ওই প্রোডাক্টটা মিডিলে চলে যায়, সেখান থেকে কারণ এটাকে মিডিল প্রোডাক্টও বলে। এখন আমার কোশ্চেনটা হচ্ছে এখানে আমার এটার কাজটা কি? শোনো, বইটার টেন্ডেন্সি হচ্ছে 2 বিক্রিয়ার কোনো অঙ্ক দিবে না। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো সেম ট্রেনিং ফলো করে। আর এই কমন প্রোডাক্টের অঙ্কগুলো ওরা সচরাচর তাই জৈব যৌগের বিক্রিয়া, মানে এটা জৈব যৌগের বিক্রিয়ার সাথে ওদের মার্চ করে দেওয়ার একটা টেকনিক আছে। বিক্রিয়া দিবে জৈব যৌগে, বা জৈব যৌগের বিক্রিয়াটা কমপ্লিট করে ওইটার উৎপাদকে ব্যবহার করে ছোট্ট একটা ম্যাথ করবা। ম্যাথ 2 লাইনে, বিক্রিয়াটা দেখা যায় যে 2টা বা 3টা বিক্রিয়ার সাথে একটা ছোট্ট ম্যাথ জুড়ে দিচ্ছে। তবে জৈব যৌগের বিক্রিয়া ওটা পরে আসতেছে, ওইটা আপাতত চিন্তায় আনবার দরকার নেই। আমার কথা হচ্ছে, ধরো আমি এমন একটা অঙ্ক দিলাম যেখানে আমার 4টা বা 5টা বিক্রিয়া আছে। এখন প্রতি বিক্রিয়া ধরে 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 তখন আমাদের পক্ষে অঙ্ক করা পসিবল হবে না। অর্থাৎ নর্মালি আমরা যে অঙ্কগুলো করি যে একটা বিক্রিয়া থেকে একটা কিছু বের করলাম, দেন দ্বিতীয় বিক্রিয়ার জন্য করলাম, 2টা বিক্রিয়া হলে এই কাজটা করা যায়। কিন্তু যদি আমার এমন হয় যে বিক্রিয়া 3টা বা 4টা আছে, তাইলে ওইভাবে, অর্থাৎ একটা বিক্রিয়া থেকে আরেকটায় যাওয়া, আরেকটা থেকে আরেকটায় যাওয়া, এইভাবে অঙ্ক করা আসলে তখন আর ওইভাবে পসিবল হয়। এই জন্য আমরা যে কাজটা করি, আমরা কমন প্রোডাক্টের থিওরিটা ইউজ করি। অর্থাৎ বিক্রিয়াগুলোর মধ্যে কোন প্রোডাক্টটা কমন আছে ওইটাকে আমরা ব্যবহার করার ট্রাই। একটা মাত্র উদাহরণ দেখাবো, আশা করি ওইটাতে তুমি অঙ্কের প্যাটার্নটা ধরতে পারবো। মানে আমার এখানে মেইনলি উদ্দেশ্য হচ্ছে তোমাদের অঙ্কের প্যাটার্নটা দেখানো। অঙ্ক কি আসবে না আসবে, ওরা এই অঙ্ক আছে বইতে ভালোই পরিমাণে আছে, ওইটা নিয়ে আপাতত আমার চিন্তা নেই। আমার এখন একটাই উদ্দেশ্য, তোমাকে আমার জাস্ট অঙ্কের প্যাটার্নটা দেখানো। দেখো, কোশ্চেন করলো, দেখা গেল এরকম 50 কেজি চুনাপাথর থেকে কি পরিমাণ অ্যাসিটিলিন গ্যাস পাওয়া যায়। ধরো চুনাপাথরের বিশুদ্ধতা 90%। এই হচ্ছে আমার একটা অঙ্ক। এক্স্যাক্টলি এরকম একটা অঙ্ক যেটা 2বার আসছে, একবার 2011 সালে আর একবার কোন সালে আমার মনে পড়তেছে না।
ওই আগে পরে কিছু একটা হবে, বাট সেম অঙ্কটাই ওরা দুইবার দিচ্ছে, হুবহু সেম, খালি 50 কেজির জায়গায় একবার মনে হয় 50 গ্রাম ছিল, এরকম কি জানি। যাই হোক, ওটা পরে। আপাতত তোমরা আমাকে খালি এইটুক বলো, ক্যালসিয়ামের কোন যৌগ থেকে অ্যাসিটিলিন বানাইতে পারবা? ক্যালসিয়াম অ্যাসিটিলিনের কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড থেকে, তাই তো? নেক্সট, ক্যালসিয়াম কার্বাইড থেকে আমি অ্যাসিটিলিন বানাইতে পারি। তো ওই জিনিসটাকে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইডকে আমার কোনো না কোনো ভাবে চুনাপাথর থেকে বানাইতে হবে। একটা গেল। চুনাপাথরের সেকেন্ড কোশ্চেন, চুনাপাথরের বিশুদ্ধতা 90%, এটা মানে কি বোঝায়? চুনাপাথরের 100 অ্যাকচুয়াল গ্রাম ডেফিনিশন। 100 গ্রাম চুনাপাথরে 90 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। ভেরি গুড। তাহলে 100 কেজি চুনাপাথরে 90 কেজি ক্যালসিয়াম কার্বনেট আছে। চুনাপাথরের বিশুদ্ধতা মানে কি? চুনাপাথর মিন্স হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট প্লাস সাম ভেজাল, ইমপিওর ক্যালসিয়াম কার্বন, এটাই চুনাপাথর। তার মানে প্রথম যে কথাটা আমরা পাচ্ছি, চুনাপাথরের বিশুদ্ধতা 90%, এইটার মিনিং দাঁড়াচ্ছে 100 কেজি চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেট আছে 90 কেজি। তাহলে 50, এটা গ্রাম দিলে এটা গ্রাম দিবে, এটা কেজি দিলে এটা কেজি দিবে। একটু বুদ্ধি তো আশা করি সবার আছে। পার্সেন্টেজ মানে উপরে নিচে একক সেম। তাহলে 50 কেজি চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেট থাকবে 45 কেজি। এতটুকু তো মনে হয় সবাই বুঝছো, ঠিক আছে? 50 কেজি চুনাপাথরে আমার ক্যালসিয়াম কার্বনেট থাকবে 45 কেজি। তাহলে আমার একটা জিনিস সলভ হইলো, ক্যালসিয়াম কার্বনেটের ভর পাই। এখন আমাকে মেইনলি যে কাজটা করতে হবে, ক্যালসিয়াম কার্বনেট থেকে তোমাকে কোনো একটা ওয়েতে অ্যাসিটিলিন গ্যাস প্রডিউস করতে হবে। ক্যালসিয়াম কার্বনেট থেকে তোমাকে কোনো একটা ওয়েতে এখন অ্যাসিটিলিন গ্যাস প্রডিউস করতে হবে। এটা কেমনে করা যায় দেখি। প্রথমে ক্যালসিয়াম কার্বনেটকে হিট দাও, ক্যালসিয়াম অক্সাইড পাওয়া, কার্বন ডাই অক্সাইড পাওয়া। দেন ক্যালসিয়াম কার্বন একে বিচারণ করো, CaC2 পাইলাম, CO পাইলাম। সমতা করার জন্য এখানে একটা 3 দাও, সমতা হয়ে গেল। দেন ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে ফোটায় ফোটায় পানি যোগ করো, অ্যাসিটিলিন পাবা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাবা। দেখো, এই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থেকে ধাপে ধাপে অ্যাসিটিলিন উৎপন্ন করার বিক্রিয়া। মেইনলি আমরা থার্ড বিক্রিয়াটা সবাই মনে হয় জানি, ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে ফোটায় ফোটায় পানি যোগ করলে অ্যাসিটিলিন পাওয়া যায়। আমার মেইন কনসার্ন ছিল ক্যালসিয়াম কার্বনেট থেকে কিভাবে ক্যালসিয়াম কার্বাইড বানাবো। উপরের ওইটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম কার্বাইড বানানোর বিক্রিয়া, ঠিক আছে? প্রথমে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড বানাইতে হয়, ক্যালসিয়াম অক্সাইডকে কার্বন দ্বারা উচ্চ তাপে বিজারিত করে ক্যালসিয়াম কার্বাইড বানানো হয়। এইটা হচ্ছে আমার বিক্রিয়া। এখন তোমরা আমাকে জাস্ট একটা কোশ্চেনের অ্যান্সার দাও, সেটা হচ্ছে আমার কোন জিনিসটার মান দেওয়া আছে, কোন জিনিসটার মান আমাকে বাইর করতে হবে, এতটুকু বললেই চলতেছে। ক্যালসিয়াম কার্বনেটের মান দেওয়া আছে, আমার অ্যাসিটিলিন গ্যাস বের করতে হবে। ইথাইন বা অ্যাসিটিন অর্থাৎ C2H2 এটা বের করতে হবে, তাই তো? তার মানে আমাকে এখান থেকে এখানে পৌঁছাইতে হবে। খেয়াল করো, আমার 3টা বিক্রিয়া। সো এইটা আমি যদি নরমালি 1 বাই 1 করতে চাই কষ্ট হয়ে যাবে, কিন্তু আমি যদি ইকুইভ্যালেন্ট থিওরেম ইউজ করি, মানে আমার কমন প্রোডাক্ট থিওরেম যেটা, ওটা যদি আমি ইউজ করি তাহলে মুখে মুখে হয়ে যাবে। এটা হচ্ছে আমার বেসিক্যালি কমন প্রোডাক্ট, বুঝে? এখন দেখো আমি কি করি, উপরে আর নিচে এই দুইটা বিক্রিয়ার মধ্যে একটা কমন প্যারামিটার খুঁজে বের করো তো। ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আমরা এরকম লিখতে পারি, দেখো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল ক্যালসিয়াম অক্সাইড ইকুইভ্যালেন্ট টু, এখন দেখো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল ক্যালসিয়াম অক্সাইড। 2 নম্বর বিক্রিয়া কি বলতেছে, 1 মোল ক্যালসিয়াম অক্সাইড ইকুইভ্যালেন্ট টু 1 মোল ক্যালসিয়াম কার্বাইড। তাহলে আরেকটা ইকুইভ্যালেন্ট আমি যদি এরকম লিখি তাহলে আমার কোনো ভুল হবে কি? আশা করি না, তাই তো?
নেক্সট, এবার 2 আর 3 এর মাঝে ক্যালসিয়াম কার্বাইড কমন, চাইতে হবে এখানে 1 মোল ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যাসিটিলিন কয় মোল হয় সেটাও 1 মোল। তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি 1 মোল ক্যালসিয়াম কার্বাইড ইকুইভ্যালেন্ট টু 1 মোল অ্যাসিটিলিন। এখন দেখো এনরা হচ্ছেন কমন প্রোডাক্ট, আমাকে সিপি লিখলাম। ইনরা হচ্ছেন আমার বেসিক্যালি মিডল প্রোডাক্ট আর কমন প্রোডাক্ট। ইনরা এখন বাদ হয়ে যাবে, কারণ এদের আমার কাজ নেই, আমার এটা দেওয়া আছে, এটা বাইর করতে হবে। এদের কারণে আমি ব্যবহার করলাম এই দুইটার মধ্যে যাদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না, এদেরকে ব্যবহার করে আমি এদের মধ্যে একটা সম্পর্ক বের করে নিই। এখন দেখো পরের লাইনে আমি কি লিখতে পারি, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর তো সবাই জানো 100 মুখস্থ। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট টু, এটার আণবিক ভর হিসাব করো 26 আসবে। তুমি যদি গ্রাম না লিখে এটাকে কেজি লেখো তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে। তাহলে 100 কেজি ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি ইথাইন পাই 26 কেজি, তাহলে 45 কেজি থেকে কত পাবো এটা একটু ক্যালকুলেট করে বের করে নিই। দাদা 11.7 কেজি। ভেরি গুড, এটা হচ্ছে আমার অ্যান্সার। কারো কোনো কনফিউশন থাকলে আবার আমাকে কোশ্চেন করতে পারো। আমি তোমাদের মিডিল প্রোডাক্ট বলতে বেসিক্যালি এই লাইনটা লেখা শিখাইতে চাচ্ছি, বুঝছো? আমি অন্য কোনো কারণ, এটা আমি এমন একটা বিক্রিয়া নিচ্ছি যেখানে সবাই 1 মোল 1 মোল ছিল, লিটারালি আমি সবচেয়ে সহজটা নিচ্ছি। কিন্তু আমি সবসময় পরীক্ষায় সব 1 মোল পাবা না, কোনোটা 2 মোল থাকবে, কোনোটা 3 মোল থাকবে। তখন কিভাবে সবকটার মধ্যে সমতা করবা কতটুকু বুদ্ধি মনে হয় তোমাদের আছে, গুণ দিয়ে হোক অথবা ভাগ দিয়ে হোক, তখন তোমাকে এদের সবার মধ্যে সমতা করতে হবে। এটাই হচ্ছে বেসিক্যালি এখানে অঙ্ক। এই ম্যাথটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কারণ কমন প্রোডাক্টের আমি আর কোনো ম্যাথ করাবো না, কারণ এটা তোমাদের বইতে বেশ কিছু ম্যাথ আছে, ঠিক আছে? তো ওইগুলো করলেই তোমরা বুঝবে, একটা প্রবলেম হবে না। আর এখানে এমন বিক্রিয়া দেওয়া হয় যে বিক্রিয়াগুলো তোমাদের অতি পরিচিত, শুধু পরিচিত না, অতি পরিচিত, ঠিক আছে? স্যার 26 কেজি এই মানটা কোথা থেকে পাওয়া গেল? ইথাইনের আণবিক ভর। ও আচ্ছা স্যার। এটা হিসাব করো 40 12 48 100, আর এটা হচ্ছে 24 আর 2 26, আণবিক ভর বসাইছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটাও মুছি। আর সূর্যের কাছে কি পরীক্ষা ছিল? ত্রিকোণমিতি দাদা। পুরোটা মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা না শুধু ফার্স্ট পেপার? দুটোই। পুরোটা একসাথে? হ্যাঁ দাদা। ওর কত শেষ? আর ভাগ ভাগ করে করাচ্ছি, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, সম্ভাবনা আর হচ্ছে গতিবিদ্যা, স্থিতিবিদ্যা। এগুলো বাকি না হইছে? এই কয়টা বাকি আছে সবচেয়ে। বলবিদ্যা করে ফেলছে? না, বলবিদ্যা, স্থিতিবিদ্যা, বলবিদ্যা, গতিবিদ্যা আর হচ্ছে আপনার বাকি ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন আর সম্ভাবনা। বাকি সব শেষ? হ্যাঁ। ভালোই ফার্স্ট আগাইছে। অবশ্য বড় চ্যাপ্টার গুলো বাকি তো, ছোটগুলো শেষ করছে, একদিকে তোমাদের জন্য ভালো। বড় একটা চ্যাপ্টার হাত দিলে, যে কারণে আমি এখন হাত দিই নাই,
বন্ধন বা জৈব যৌগ লাস্টে রাখছি সবার, এই একটাই কারণ। কত ভালো। পরীক্ষা যেদিন দিক আশা করি রেডি হয়ে যাবা। ওকে, তাহলে এখন আসো, তোমাদের মোটামুটি আমি শেষ করলাম। পিপিএম এর ম্যাথ গুলা হয়েছিল, রাসায়নিক সমীকরণের কিছু জিনিস বুঝলাম। আর একটা জিনিস আগেও বলতেছি আবারও বললাম, রাসায়নিক সমীকরণে যখন কোনো ম্যাথ করবা বাই ডিফল্ট এসটিপি ধরে নিবা। অর্থাৎ তোমার সকল বিক্রিয়া আমরা ধরে নিব 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 atm চাপে হচ্ছে। এটা ধরে নেওয়ার কারণ হচ্ছে তোমাকে বলবে যে অমুক বিক্রিয়ায় কত লিটার কার্বন ডাই অক্সাইড পাবা, তাহলে তুমি 1 মোল কার্বন ডাই অক্সাইডের তখন আয়তন কত ধরবা, এসটিপি মানে তখন আয়তন ধরতে হবে 22.4। এটা নিয়ে যাতে কোনো কনফিউশন গ্রো না করে, এটার জন্য এই কথাটা জানাই রাখতেছি। এখন আসো, যে জন্য আজকের ক্লাসটা আমি বলছিলাম বেশি ইম্পর্টেন্ট। আজকে আমাদের মোলারিটি, মোলালিটি এবং নরমালিটি, এই তিনটা জিনিস প্লাস আরো কয়েকটা, এই কয়েকটা জিনিসের ম্যাথ আজকে আমাদের ভালো করে শিখতে হবে, বিশেষ করে মোলালিটির ম্যাথ, কারণ এই ম্যাথগুলো তোমরা আমার জানা মতে ইন্টারে করো না, কিন্তু করে রাখতে পারলে ভালো। আপাতত এই তিনটার উপর ফোকাস করি, আরো কয়েকটা টার্ম আছে আমি পরে বলতেছি। মোলারিটি, মোলালিটি, নরমালিটি, ঠিক আছে? লেখা বোঝা যাচ্ছে? আশা করি যাচ্ছে। ফার্স্ট আমাকে বলো, মোলারিটি এটা আমরা কি দ্বারা প্রকাশ করি? দাদা বড় হাতের এম। ফাইন, তাহলে তোমরা মোলারিটির বেলায় মাথায় রাখবে এটা আমরা প্রকাশ করি ছোট হাতের এম। এটা হচ্ছে প্রকাশের চিহ্নের মধ্যে পার্থক্য। নরমালিটি নামের মধ্যেই আছে বড় হাতের এন। তাহলে এই হচ্ছে কোনটা আমরা কি দ্বারা প্রকাশ করি। এখন আসো, যখন আমি মোলারিটি বলি তখন তুমি বুঝো জিনিসটা মানে বোঝাচ্ছে মোল পার লিটার, অর্থাৎ 1 লিটারে কত মোল আছে। সেম টু সেম আমরা যখন মোলারিটি বলবো তখন তুমি বুঝবা জিনিসটা বোঝাচ্ছে মোল পার কেজি, অর্থাৎ 1 কেজিতে কত মোল আছে। নরমালিটি মানে যখন বলবো তখন আসলে এই দুইটা জিনিস দ্বারা এইভাবে নরমালিটিকে বোঝানো যাবে না, ওটাকে বুঝাইতে হবে একটু ঘুরাই পাচ্ছে। তো নরমালিটি আমি একটু পরে সাইজ করি, আপাতত এইটুকু বোঝো, মোলারিটি মানে মোল পার লিটার, মোলালিটি মানে মোল পার কেজি। ওকে, আচ্ছা হৃদয় আসো, সামিন আর কি? জি দাদা। ওকে ফাইন, মোলারিটির সংজ্ঞাটা বলো। রিটি মানে প্রথমটা র, হ্যাঁ দাদা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে ওই ফাইনাল, দ্রব্যের মোলারিটি বলে। ঠিক আছে। এটা সংজ্ঞা কি জানো? মোলালিটি যার সংজ্ঞা মোলালিটি, হ্যাঁ তা পড়ছি আমরা, তো মনে বলতেছি। বলো। এক নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি কেজি দ্রব্য। নির্দিষ্ট তাপমাত্রা লাগবে না। প্রথম কথা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রার দরকার নেই, তাপমাত্রা চেঞ্জ হলেও এটা চেঞ্জ হবে। তারপর বলো। প্রতি কেজি দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে। এটা একটু ভুল বুঝছো, প্রতি কেজি দ্রবণে না, এইটা প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে। ওকে, থ্যাংক ইউ। রাইট, প্রতি কেজি দ্রাবকে। সবাই একটা জিনিস খেয়াল রাখো, মোলারিটি মানে প্রতি লিটারে কত মোল আছে, কিন্তু সে প্রতি লিটার দ্রবণ, প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে, এটা হচ্ছে মোলারিটি। প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে। কিন্তু একই জায়গায় মোলারিটির সংখ্যা কি জানো? প্রতি কেজি দ্রাবকে, এখানে দ্রবণ না এখানে দ্রাবক। কেন দিচ্ছে আমিও জানি না, যত মোল দ্রব্য থাকে। এবার দুইটার মধ্যে পার্থক্য করো, কারণ যখন আমরা ম্যাথ করব এই পার্থক্যটা খুব দরকার হবে, বুঝছো? মোলারিটির সংখ্যা হচ্ছে প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকে। সেম জায়গায় মোলালিটির সংখ্যা হচ্ছে প্রতি কেজি দ্রাবকে যত মোল দ্রব্য থাকে। দ্রবণ আর দ্রাবক সেম জিনিস না, এটা আমিও যেমন জানি তোমরাও জানো। সো দুইটার সংজ্ঞার এই ডিফারেন্সটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, এখানে আমাদের কিচ্ছু করার নেই। সংজ্ঞা ওরা যেমনি দিচ্ছে আমরা তেমনিই করবো। একটা জিনিস ডিফাইন করা যেভাবে থাকে ওইটা চেঞ্জ করা যায় না, সব চেঞ্জ করা যায় কিন্তু তুমি কোনো ডেফিনিশন চেঞ্জ করতে পারো, এটা যে কোনো সায়েন্সের মূল শর্ত, বুঝছো? তাহলে আমার এই দুইটা জিনিসটা। এখন আসো, এটাকে সমীকরণের রূপ দিতে হবে। এটা সমীকরণের রূপ দেওয়া কোনো ঘটনা না, তাহলে এখানে একটু তাকাও, মোল আর লিটার। তাহলে মোল বাই লিটার, মোলকে আমরা প্রকাশ করি এম দিয়ে,
লিটারকে আমরা প্রকাশ করি ভি দিয়ে, মানে লিটার আয়তনে রাখো তাকে প্রকাশ করি ভি দিয়ে, মোল এন দিয়ে। তাহলে কারো যদি মোল পার লিটার মনে থাকে তাহলে মোলারিটি মানে এন বাই ভি, এটুকু সবার মনে আসবে। প্লাস এটা তো আমরা এর আগে কয়েকশো বার করছি। এবার আসো মোল সংখ্যাকে আমরা লিখতে পারি ভর বাই আণবিক ভর। এটা আমার ধারণা তোমরা সবাই জানো, না জানাটা অস্বাভাবিক। নেক্সট আসো, আমরা সচরাচর ভি মিলিলিটার ইউজ করি, তাহলে এটাকে আমরা লিখি এইভাবে 1000 W বাই এম। ওকে, ফাইনালি আমরা মোলারিটি তিনটা ইকুয়েশন পাচ্ছি। তোমার যখন যেটা মন চায় তুমি তখন সেটা ইউজ করবে। আমার সুবিধা মতো আমি তিন ইকুয়েশনে যে কোনো একটা ইউজ করতে পারি, এখানে আমার কোনো বাধ্যবাধকতা নেই। দেখো মোলারিটি একক এম দিয়ে, আর রাশি কেউ এম দিয়ে করে, বাট আমি এম দিয়ে করি না, কারণ এম বড় হাতের এম দিয়ে আমি আমার আণবিক ভর বোঝাচ্ছি, এজন্য আমি মোলারিটি বুঝাই এস দিয়ে। কিন্তু মোলারিটি এককও ছোট এম, মোলারিটি রাশিও ছোট এম, কারণ ছোট এম এর মধ্যে কোথাও আমার ঝামেলা করবে না আশা করা যায়। কেউ যেন আমাকে হেল্প করো, এস যদি এন বাই ভি হয় তাহলে এম কি হবে এই প্যাটার্নে, যে প্যাটার্নে আমি এস ইকুয়াল টু এন বাই ভি লিখলাম? এন বাই ডাব্লিউ। ভেরি গুড, এন বাই ডাব্লিউ। শোনো, কেমিস্ট্রিতে আণবিক ভরকে এম দিয়ে লিখবা, দুনিয়ার যত ভর আছে সব ডাব্লিউ দিয়ে লিখবা। ওকে, আচ্ছা, তাহলে এন মানে ছোট ডাব্লিউ বাই বড় ডাব্লিউ। এখানে তোমাদের অনেকে প্রবলেম করে ফেলো, উপরের ডাব্লিউটা হচ্ছে দ্রবের ভর ছোট হাতে, নিচের ডাব্লিউটা হচ্ছে দ্রাবকের ভর বড় হাতে, এটা কেজিতে। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে তোমরা যখন নিজেরা হাতে লেখো, এই ছোট ডাব্লিউ আর বড় ডাব্লিউ অনেক সময় আলাদা করা যায় না, মানে তুমি নিজেই আলাদা করতে পারো না। আমি কি বলবো, সো যখন চেঞ্জ করো, সাইড চেঞ্জ করো, নিজেই অনেক সময় হারায় ফেলো যে ওই সাইডে নেওয়ার পর ছোট ডাব্লিউ কে নিছো না বড় ডাব্লিউ কে নিছো। এই জন্য যাদের এই প্রবলেম আছে তারা এটাকে ডাব্লিউ প্রাইম দিয়ে লিখতে পারো, বাট আমরা ছাপার অক্ষরে এটাকে ছোট ডাব্লিউ এটাকে বড় ডাব্লিউ তে লিখবো, বুঝছো? বাট যাদের নিজেদেরই হাতের লেখায় তোমরা ডাব্লিউ বড় ছোট চিনো না, তারা চাইলে এটাকে ডাব্লিউ প্রাইম দিয়ে আলাদা করতে সুবিধা হবে। বাট ছাপাতে এটা সবসময় ছোট ডাব্লিউ আর বড় ডাব্লিউ লেখা হবে। অ্যাজ ইউজুয়াল একটা 1000 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে আমার ডাব্লিউ গ্রামে চলে আসে। ওকে, মোলারিটি পাইলাম, মোলালিটি পাইলাম, কোনটা কি নির্দেশ করতেছে সেটা একটু সাইজ করা যায়। আবার আজকে কাউকে মার্ক করতেছি না, যে কেউ একজন বলো ডাব্লিউটা কি, আঙুলটা নোটিস করো। দ্রবের ভর। দ্রবের ভর। এই ডাব্লিউ দ্রবের ভর। ফাইন, তাহলে আমার এই দুইটা ডাব্লিউই হচ্ছে দ্রবের ভর, তাহলে এটাকে আলাদা করার দরকার নেই। বড় এমটা কি? আণবিক ভর। কার? আণবিক ভর। কার? দ্রবের আণবিক ভর। দ্রবের আণবিক ভর। এই এম দ্রবের আণবিক ভর। এটাকেও মিলাই দ্রবের আণবিক ভর। এই দুইটার মধ্যে আমার কোনো পার্থক্য নেই। দেখো, এই ডাব্লিউ ডাব্লিউ দুই সাইডে সেম, এম এম দুই সাইডে সেম, পার্থক্য কালে করতেছে ভিতে আর বড় ডাব্লিউতে। ভিটা কি? দ্রবণের মোট আয়তন। ফাইন, এই বড় ডাব্লিউটা কি? দ্রাবকের ভর। দ্রাবকের ভর, কিন্তু এই ভি দ্রবণের আয়তন, কিন্তু এই ডাব্লিউ দ্রাবকের ভর, এই ডাব্লিউ দ্রবণের ভর না। কেন না সংজ্ঞায় বলছে তাই, আর কোনো কারণ। এই ভিটা বা এটা আমি অ্যারো দিয়ে লিখি, এই ভিটা দ্রবণের আয়তন, কিন্তু এই ডাব্লিউটা দ্রাবকের ভর। একটা জায়গায় এসে মোলারিটি আর মোলালিটি আলাদা। ঠিক আছে, এখন জাস্ট একটু নিজের বুদ্ধি খাটায় অ্যান্সার দাও তো। আমি যদি মোলারিটিকে মোলালিটি করতে চাই বা মোলালিটিকে মোলারিটি করতে চাই, তাহলে আমার কোন প্যারামিটারটা দেওয়া থাকতে হবে, বা কোনটা দিলে আমি ভি কে ডাব্লিউ বা ডাব্লিউ কে ভি বানাইতে পারবো? ঘনত্ব। ক্লিয়ার সবাই? আয়তন থেকে ভরে, ভর থেকে আয়তনে আমাকে যেতে হবে, তাহলে আমাকে ডেফিনেটলি ওরা ঘনত্ব দিয়ে, ঘনত্ব সচরাচর ওরা দেয় না, ওরা সচরাচর আপেক্ষিক গুরুত্বটা দেয়। দ্রাব্যতার সময় তো করাইছিলাম, মনে আছে আপেক্ষিক গুরুত্ব কি কিভাবে ঘনত্বে কনভার্ট করা যায়?
মিলিগ্রাম পার সেন্টিমিটার কিউবে এটা ঘনত্বের সমানই হয়। মিলিগ্রাম না, গ্রাম পার সিসি। গ্রাম পার সেন্টিমিটার। গ্রাম পার সিসি বা গ্রাম পার মিলিলিটার, মানে আপেক্ষিক গুরুত্বের পাশে একটা গ্রাম পার মিলিলিটার বসাই দিলে ওইটা ঘনত্ব হয়ে যাবে, তাই তো? তাহলে আবার মোলারিটির সমীকরণ, মোলালিটির সমীকরণ আমাদের এখন শিখতে হবে এইটাকে এইটা বা এইটাকে এইটায় রূপান্তর। তার জন্য আমাকে যে কাজটা করতে হবে, ওরা কোশ্চেনে শুধুমাত্র আপেক্ষিক গুরুত্ব বলে দিবে, দ্রবণের আপেক্ষিক গুরুত্ব বলবে, দেন ওটাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আমি একটা অঙ্ক করি, আশা করি তোমরা সুন্দর মতো সব মিলাইতে পারবা, কোনো প্রবলেম তেমন ফেস করবা না। সমীকরণের একটা স্ক্রিনশট নিতে পারো, সমীকরণে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবে। দুটো ইকুয়েশন নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবে। নাই, তাই তো? তাহলে আজকে আমরা বেশি দূর আগাবো না, আজকে এই দুইটার মধ্যে একটা ম্যাথ করে আজকের মতো আমরা বিদায় নিব। তোমরা পরীক্ষা দিছো শুরুতেই, এতক্ষণ স্ক্রিনে তাকানো একটু কষ্ট। ওকে, প্রথমে তোমরা ট্রাই করো, কি বলো? এটা 1.3 করি। তোমরা ট্রাই করো, আটকাইলে বা একটা ফিনিশিং এ আসলে আমি মিলাম। তোমরা একটু নিজেরা, আমি তো সূত্র বলেই দিছি, তোমরা এখন ধীরে সুস্থে ট্রাই করো। দাদা অ্যান্সার কি 0.153? 1 কত বললা? 0.154। 154, তাই তো? বাকিরা জি দাদা। করুন, যদি সেম आंसर আসে তাহলে ঠিক আছে। স্যার 0.154 আসে। 0.154 আসে, তাই তো? ওকে, আরো 1 মিনিট মতো টাইম দিই, কারণ কমপ্লিট থাকলে কমপ্লিট করব, তারপর আমি দেখাচ্ছি। দাদা 0.1186 আসে। আবার ভেরিয়েশন আনলা, তাহলে আরো দুই একজন করুক, অন্য কোনো অ্যান্সার আসলে দেন আমাকে দেখতে হবে। 0.154 ওটাই আসছে।
0.154 এটাই আসে, তাই তো? ওকে, তাহলে এবার আমি করি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবার আমি করি। আমি অ্যাটলিস্ট তোমাদের বুঝাই বুঝাই ধাপে ধাপে করাটা দেখ। প্রথমে আসো 0.2 মোলার, অর্থাৎ ঠিক আছে, যেহেতু আমি ফার্স্ট টাইম মোলালিটির ম্যাথ করতেছি, আমি চাচ্ছি সবাই অ্যাটলিস্ট মোলালিটির মানে মোলালিটির সমীকরণটার সাথে পরিচিত হও। ওইটা আগে আমি করে নিই, মানে পুরো ম্যাথটা আমি পুরো ভেঙে দেখ। চাইলে 1-2 লাইন শর্ট করে করা যায়, বাট আপাতত একেবারে ডিটেইলস। 0.2 মোলার অর্থাৎ 1000 মিলিতে KCl আছে 0.2, KClটা পরে লিখি। 1000 মিলিলিটার দ্রবণে আছে 0.2 মোল KCl। এটা বুঝাই কিনা দেখ। 0.2 মোলার তার মানে 1 লিটার দ্রবণে বা 1000 মিলিলিটার দ্রবণে 0.2 মোল KCl আছে। এবার আসি এটাকে এর আণবিক ভর। আচ্ছা, পটাশিয়ামের আণবিক ভর জানো সবাই? এটা তো আমি দিলাম না, এটা সচরাচর দিয়ে দেওয়া হয়, আমার খেয়াল নেই। ভেরি গুড। তাহলে KCl এর আণবিক ভর হিসাব করো, 74.6 আসবে। তাহলে এটা আমার গ্রামে চলে গেল। এটা গুণ দিলে কত আসে? 0.2 74.6 14.46, তাই তো? 5 দিয়ে ভাগাই দিব। 8 না 14 পয়েন্ট সামথিং আসবে, সেটা কত? 9.2 9.2, তাই তো? ফাইন। তাহলে 100 মিলিলিটার 1000 মিলিলিটার দ্রবণে আমার KCl আছে এত গ্রাম বা দ্রব আছে এত গ্রাম। এটা আমি কোত্থেকে পাচ্ছি? জাস্ট এতটুকু থেকে পাচ্ছি। আমি কিন্তু আর অন্য কোনো কিছুতে হাত দিইনি। দেখো, আমি কিন্তু মোলারিটিটাকে গ্রামে নিচ্ছি। চাইলে এটা আমরা মুখেই করতে পারতাম, কিন্তু এটা আমি একটু ভেঙেই দেখালাম, তোমাদের সুবিধা হবে। এখন দেখো, আমার একমাত্র ডাটা দেওয়া আছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব 1.3, তার মানে কি আমি এটা লিখতে পারি? দেখো তো, ঘনত্ব 1.3 গ্রাম পার লিটার, সরি গ্রাম পার মিলিলিটার বা গ্রাম পার সিসি। এটা তোমাদের মনে আছে কেন বলো? আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকা মানে তার পাশে একটা গ্রাম পার মিলিলিটার বসাই দিলে ওইটা ঘনত্ব হয়ে যাবে। ওকে, আবার বলতেছি, আপেক্ষিক গুরুত্ব মানে গ্রাম পার মিলিলিটার, নট গ্রাম পার লিটার বা গ্রাম পার সিসি। আপেক্ষিক গুরুত্ব মানে তার পাশে তুমি যদি একটা গ্রাম পার মিলিলিটার বসাই দাও, তাইলে ওটা ঘনত্ব হয়ে যাবে। ঠিক আছে? অন্য কোনো কিছু বা মিলিলিটারের জায়গায় সিসি সিএম2 বসাইতে পারো, লিটার না। ওইটাই ছিল আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞা আমার। এখন আসো রো মানে। রো মানে আমরা লিখতে পারি দ্রবণের ভর বাই দ্রবণের আয়তন। ঠিক আছে? সমান 1.3। ওকে, দ্রবণের ভর কত আমি জানি না, ওইটা অ্যাকচুয়ালি আমি বের করব, কিন্তু আমি দ্রবণের আয়তন তো জানি 1000 মিলিলিটার। তাহলে আমার দ্রবণের ভর কত আসছে? দ্রবণের ভর আসতেছে 1300 গ্রাম। মানে এখানে দ্রবণের আয়তনের জায়গায় 1000 মিলিলিটার বসাও, 1.3 কে 1000 দিয়ে একটা গুণ দাও, তাহলে আমার দ্রবণের ভর আসতেছে 1300 গ্রাম। তুমি একটা জিনিস খেয়াল করো, সবসময় মাথায় নিবা তুমি বেরটা করতেছো। খেয়াল করো, আমি বের করতে চাচ্ছি এইটা। ঠিক আছে? আমি বের করব এই জিনিস, মোলালিটি। মোলালিটি বের করতে আমার তিনটা জিনিস লাগবে। 1000 ডাব্লু, 1000 তো জানি, ডাব্লু এম বড় ডাব্লু। ডাব্লু কি? KCl এর ভর। বড় এম কি? KCl এর আণবিক ভর। বড় ডাব্লু কি? দ্রাবকের ভর। ঠিক আছে? এই তিনটা জিনিস লাগবে আমার। এখন আসি, এই তিনটা জিনিসই আমার এখন বের হয়ে গেছে, খালি মান বসানোর পালা। ডাব্লু অর্থাৎ দ্রবের ভর, মানে KCl এর ভর। KCl এর ভর কত? এই যে এখানে আমি বের করছি, KCl এর ভর কত? 14.92 গ্রাম। বড় ডাব্লু, এই সরি এম, এম মুখস্থ 74.6। ওপেন কোশ্চেন, বড় ডাব্লু কত? 1300। এই ভুলটা এই বয়সে করলে হবে? 14.92 মাইনাস। জি,
এটা ভুল গেলে কিছু করার নেই, বুঝছো? এটা ভুল করলে এই অঙ্ক পুরা শেষ, অর্থাৎ খেয়াঘাটে গড়াগড়ি দেওয়ার মতো অবস্থা। পুরা নদী নৌকা দিয়ে পার হয়ে খেয়াঘাটে যখন পৌঁছাবা তখন যদি নৌকা ডোবে তাইলে যেমন হয় আর কি, সেটা বলতেছি। বড় ডাব্লু মাথায় রেখো, দ্রাবকের ভর নট দ্রবণের ভর। একেবারে স্পষ্ট, এই কারণে আমি সবকিছু বাংলা বাংলা করে লিখছি, বুঝছো? এই দেখো না, দ্রবণের ভর আসছে 1300, কিন্তু বড় ডাব্লু হচ্ছে দ্রাবকের ভর। একটু আগে আমি সমীকরণ লিখছি, এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা না। তাই যদি হয় তাহলে আমার দ্রবণের ভর 1300, দ্রবের ভর 14.92, তাহলে দ্রাবকের ভর কত? এই দুইটা বিয়োগফল করলে কত আসে? 1556 0.1556। আমরা সবারই ভুল করছিলাম, মানে কেউই 14টা বিয়োগ দাওনি, তাহলে 0.156 টোটাল। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা আসে তো? আরেকবার না হয় ক্যালকুলেট করো। স্যার এটাই আসবে। ওকে, অ্যান্সার কি আসলো এটা আমার কাছে ম্যাটার না, ম্যাটার হচ্ছে না জিনিসটা বুঝলে কিনা, মানে পুরো সেটআপটা। তাহলে আমরা কি করতেছি দেখো, প্রথম কাজ হচ্ছে মোলারিটিকে মোলালিটিতে নিই এক। দেন আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে প্রথমে দ্রবণের ভরটা, মানে এই মোলারিটির সংজ্ঞা থেকে আমি দ্রবের ভর বের করে নিলাম। এটা বের করে নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমার ফাইনালি যখন আমি দ্রাবকের ভর বের করব যাতে এই দুটো আমি বিয়োগ দিতে পারি, আদারওয়াইজ এইটা এভাবে আমার না বের করলেও চলতো। এখন দেখো অ্যাকচুয়ালি তাহলে আমার কোন কোন ডাটাগুলো কাজে আসে। তোমার প্রথম কাজ হচ্ছে তুমি মোলারিটিকে থেকে একটা আয়তন ধরে তুমি দ্রবের একটা ভর বের করে নিবে, দেন ওই আয়তন থেকে দ্রবণের ভর পেয়ে যাচ্ছ যেহেতু তোমার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। ফাইনালি এই সূত্রে তুমি মানগুলা বসাবা। কাজ খুব সিম্পল। এই টোটাল কাজটাকে আমি জাস্ট একটা সূত্র দিয়ে এক লাইনে করে ফেলতে পারি, বাট ওটা আমি করবো না, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা ধাপে ধাপে যাতে এইটাকে ভেঙে চুরে মোলালিটি পর্যন্ত যাইতে পারবে। যেদিন পুরোটা যাওয়া শিখবা সেদিন আমি সূত্র শিখাবো। আর সূত্র আমি শিখাবো না, তোমরা সূত্র নিজেরা চিন্তা করে বাইর করতে পারো কিনা দেখো যে মোলারিটি থেকে মোলারিটির কোনো সূত্র পাওয়া যায়। ঠিক আছে, তার আগ পর্যন্ত ধাপে ধাপে এস বাই আপেক্ষিক গুরুত্ব এইভাবে দিয়ে করা যেত না? ওরা যায়, অবশ্যই যায়, আমি তো ওইটাই চাচ্ছি, এরকম একটা সূত্র বাইর করা যায় কিনা একটু চিন্তা করো। করলেই তো 0.158 আসে, 0.154 আসে। আমার একটা কথা শোনো, আমি যেভাবে ভেঙে ভেঙে করছি এর মধ্যে কোনো ভুল আছে? চোখে পড়ছে? যদি না থাকে তাহলে তুমি যেমনি করো এটা আসতে হবে। অন্য কিছু যদি আসে তার মানে খেয়াল করো কোথাও না কোথাও কোনো একটা জায়গায় তুমি কিছু একটা মিস করে গেছো, হয় দ্রাবকের ভর বের করোনি, নাই অন্য কোনো একটা এরকম কিছু একটা মিস করে গেছে। নাইলে এক অঙ্ক যতভাবেই করো না কেন নিয়ম তো জানো, যেহেতু আমার পাঁচ সেম, তাই অ্যান্সার অবশ্যই সেম আসতে হবে, অ্যান্সার অন্য কিছু আসার সুযোগ। যাই হোক, ওইটা আরেকটু ডিটেলস ভাবো, পেয়ে যাবা। এখন তোমাদের একটা ছোট্ট বাড়ি ফেলছি, এইখান থেকে আমরা কালকে শুরু করব। এই চাইলে এখনই করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে তোমাদের কাজ, এখান থেকে আমরা কালকে শুরু করবো। হ্যাঁ, এই 1.3 সাথে 1000 গুণটা বুঝতে পারিনি। ও আচ্ছা, এইখানে দেখো আমি কি লিখছিলাম, 1000 মিলিলিটার দ্রবণ, আগে বলবো তো, আমি বুঝিয়ে দিচ্ছিলাম আরেকটু। 1000 মিলিলিটার দ্রবণে 0.2 মোল KCl আছে, তার মানে আমার দ্রবণের আয়তন কত? 1000 মিলিলিটার। এটা বুঝছো? এটা কেমনে লিখলাম? 0.2 মোলার ছিল। মোলারিটি মানে কি? 1 লিটারে এত মোল। 1 লিটার মানে কি? 1000 মিলিলিটার। বুঝছো এবার? জি ভাই। এখন আসো, রো মানে কি? দ্রবণের ভর বাই দ্রবণের আয়তন। দ্রবণের আয়তন আমি এখানে কত ধরছি? 1000 মিলিলিটার। তাহলে দ্রবণের আয়তনের জায়গায় 1000 বসাও। তাহলে দ্রবণের ভর কত পাচ্ছ? 1000 × 1.3, যা আসে তাই, মানে 1300। এবার দ্রাবকের ভর কত পাচ্ছ? এটার সাথে 14.92, মানে দ্রবের ভর বাদ দাও, যেটা থাকবে ওইটা দ্রাবকের ভর। ক্লিয়ার হয়েছে পুরোটা? জি ভাই, বুঝছি। ঠিক আছে। আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে এইটা উল্টাটা, 0.2 মোলালিটি থেকে মোলারিটিতে কনভার্ট করা। ঠিক আছে, যদি করো আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দিও, হয়েছে কি হয়নি আমি চেক করে দিব, যদি এখনই করো, আর না হলে আমি পরশুদিন তো এখান থেকে স্টার্ট করব। এখন আপেক্ষিক গুরুত্ব সেম থাকবে, অঙ্ক এটাই, বুঝছো? এই অঙ্কটাই এখন যেটা বোর্ডে দেখতেছে, এই অঙ্কটাই করতে হবে, এই ডাটা। ওকে, এখন দুইটা ইম্পর্টেন্ট কথা আছে, এটা বলে শেষ করি, 10:30 বেজে গেছে তো, অনেকে আবার এরপরে
খাওয়া দাওয়া করবা, তাদের কাটকায় না রাখি। এক, তোমাদের বৃহস্পতিবারের পরীক্ষা আছে, আশা করি সবার মনে আছে। আমার নোট দেওয়ার কথা ছিল, এই শুক্র শনি টাইম পাইনি, বিসিএস এর মেডিকেল ছিল তো আর হয়ে ওঠে নাই, দিয়ে দিব। অ্যাটলিস্ট পরীক্ষার 3টা দিন হাতে পাবা। অন্যান্য ম্যাথ গুলো শেষ করতে থাকো, ডিভিশন। আর ছোট্ট 2টা চ্যাপ্টার, ম্যাথ গুলো অতি সহজ, সো আশা করি খুব বেশি প্রবলেম হবে না। কি ক্যাটাগরি কোশ্চেন হবে তা তো আগে 2টা পরীক্ষা দিয়ে বুঝছোই, তোমাদের জন্য নতুন না। আর এক হচ্ছে এটা একটা বিষয়, আর একটা ছোট্ট বিষয়, কয়েকবার বলার পরেও অনেকে হচ্ছে টাকা পাঠাও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ বা নক দাও না, এটা একটু দিও। কারণ গত 1 সপ্তাহে কয়েকজন এরকম করছো, আমাকে কোনো নক দাওনি, সো আমার পক্ষে বোঝাটা টাফ। আর হচ্ছে তাহলে বৃহস্পতিবার পরীক্ষা, ওইটা মাথায় রাখো। মঙ্গলবার হচ্ছে আমরা মোলালিটি নরমালিটি ম্যাথ গুলো শেষ হয়ে যাবে, বুঝছো? আর এরপরে রবিবার হয়তো জারণ বিজারণ করলে চ্যাপ্টার 3ও শেষ হয়ে যাচ্ছে। এরপর আমরা জৈব যৌগ ধরবো। জৈব যৌগ ধরার আগে তোমাদের আবার আমি চাই যে জৈব যৌগ একবার ধরা মানে আর কিছু রিভিশন দেওয়ার সুযোগ হবে না। জৈব যৌগ ধরলে ওইটাকে একেবারে ফুল ফোকাস ওইখানে দিয়ে ধরতে হবে, সেটা তোমরাও জানো। সো জৈব যৌগ ধরার আগে তোমাদের আরেকটা জিনিস বলতে পারি, ফার্স্ট পেপারের আর কোনো কনফিউশন আছে কিনা। অনেকে তো পরে আসছো, আমি তো মোটামুটি লেকচারের ভিডিও লিঙ্ক গুলো দিছি, যদিও একেবারে 100% লেকচার নাই, বাট 90% আছে। যে 2-4টা নাই ও মোটামুটি এমন কোনো মানে অনেক বড় প্রবলেম পড়বা না। তো জৈব যৌগটা শুরু করার আগে সবাই আরেকবার একটু করবা, সেটা হচ্ছে পুরান কোনো প্রবলেম আছে কিনা, ওইটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কইও। আর একটা হচ্ছে জৈব যৌগ শুরু করার আগে আমরা যেটা এমসিকিউ পরীক্ষা নিয়েছিলাম, ফুল বড় একটা এমসিকিউ ফার্স্ট পেপারে, ওইটা আমরা জৈব যৌগ পরীক্ষার আগে মানে শুরু করার আগে ওই পরীক্ষাটা নিয়ে তারপর জৈব যৌগ শুরু করব, ঠিক আছে? আর তোমাদের কোনো ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে বলো। দাদা আমার একটা প্রশ্ন ছিল। বলে ফেলো। দাদা যে পৃথিবীর বায়ুমণ্ডল আয়তন হিসেবে 80% নাইট্রোজেন ও 20% অক্সিজেন গ্যাস আছে। সেটা দিছিলাম। সমস্যাটা কোথায়? দাদা আমাদের প্রশ্নটা হচ্ছে বায়ুর ঘনত্ব হাইড্রোজেনের তুলনায় কত? সেক্ষেত্রে ওই যে আমি যে এম টোটালটা পাচ্ছি ওটাকে কি হাইড্রোজেনের ঘনত্ব দিয়ে ভাগ দিতে হবে না এখানে, মানে আণবিক ভর দিয়ে না দিয়ে? আমি এখনো বুঝি নাই হাইড্রোজেনের ঘনত্বের তুলনায় বায়ুর ঘনত্ব কত দূর। তার মানে হচ্ছে আমার সূত্রটা এইটা, ডি এয়ার বাই ডি হাইড্রোজেন ইকুয়াল টু এম এয়ার বাই এম হাইড্রোজেন। তোমাকে বলছে অনুপাতটা বের করো, ঠিক আছে? এই দুইটার অনুপাত কত? এইটা 28.8, এটা 2, তাহলে 14.4 আসবে। বায়ুর ঘনত্ব হাইড্রোজেনের ঘনত্বের তুলনায় কত গুণ? শেষ। বুঝছো? হ্যাঁ দাদা বুঝতে পারছি। তুমি আমি কোন তো জায়গায় ঘনত্বের দিকে চলে গেছিলাম। তুলনায় বলতে কি তুমি মিন করতেছিলা? মানে তুলনা ওয়ার্ডটা বুঝতে অসুবিধা হয়েছে, অনুপাত বলে ইজি হতো এরকম বলতে চাচ্ছো? দাদা আমি ওই মানে ওইখানে হচ্ছে MH2 এর জায়গা হচ্ছে ওই ঘনত্ব বসে যাচ্ছিলাম, মানে আণবিক ভর সমান সমান 2 গুণ বাষ্প ঘনত্ব, ওই দিকে চলে যাচ্ছিলাম। ওই আচ্ছা, ঘনত্বের দিকে যাচ্ছিল তাই না? ওটা দরকার। এখানে সরাসরি দুইটা ঘনত্বের অনুপাত বলছে, ব্যাস। আমরা কি জানি ওই যে গ্রাহামের ব্যাপন সূত্র, √d2/d1 √m2/m1, মানে এই দুটার অনুপাত সমান, তা তো আমরা প্রমাণও দেখছি। তো জাস্ট দুইটা আণবিক ভর বসাবো, আণবিক ভর বসালে অনুপাত পাবে। বুঝতে পারছো দাদা? আর কোনো প্রবলেম থাকলে বলো। ঠিক আছে? আচ্ছা দাদা ওই যে নান্সি ইকুয়েশনের লগের পর তো আমরা খালি উৎপাদ আর হচ্ছে বিক্রিয়কের আয়নের ঘনমাত্রা ইউজ করি, তাই না? বাট হাইড্রোজেনের ক্ষেত্রে তো হাইড্রোজেন তো আয়ন থাকতেছে না, হাইড্রোজেন তো আমি অণু আকারে নিচ্ছি বা H2 নিচ্ছি, চাপটা নিচ্ছে 1 অ্যাটমসফিয়ার, বাট এটা কেন নিচ্ছে? আয়নটা তো নিচ্ছে না এটার ক্ষেত্রে। অ্যাকচুয়ালি জিনিসটা আমরা আয়নের ঘনমাত্রা ইউজ করি তা না, আমরা দুনিয়ার সবারই ঘনমাত্রা ইউজ করি। ব্যাপারটা হচ্ছে মনে করো এরকম আমার একটা বিক্রিয়া আছে, Pb + 2H+ ইকুয়াল টু Pb2+ হাইড্রোজেন। কথার কথা এই হচ্ছে আমার বিক্রিয়া। এটার জন্য যদি আমি ই সেল লিখি তাহলে আমার ইকুয়েশনটা এরকম, ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস 0.0592, আমি 25 ডিগ্রি ধরে নিলাম, বাই 2 লগ অফ। এবার লগ অফ দেখো উৎপাদের সক্রিয় ভর বাই বিক্রিয়কের সক্রিয় ভর, তাহলে আমার ইকুয়েশনটা এরকম, Pb2+ ইনটু P of H2 ডিভাইডেড বাই H+ এর হোল স্কয়ার ইনটু Pb।
দেখো আমি দুনিয়া শুদ্ধ সবাইকে রাখছি, আমি কাউকে বাদ দিই, ঠিক আছে? বুঝতে পারছি। বিক্রিয়ক উৎপাদ যা যা আসছে সবাইকে রাখছি। এখন একটা জিনিস দেখো, পিভি বাদ হয়ে যাবে, কারণ কি সলিডের ঘনমাত্রা 1 ধরা হয়, সো পিভি থাকা না থাকা সমান। এখন এইটা আয়ন, সেই দুইটা নিয়ে তোমার কোনো কনফিউশন নাই। কনফিউশন বলতে পারো হাইড্রোজেন কোত্থেকে আসলো। ব্যাপারটা হচ্ছে এখানে সূত্রটা হচ্ছে উৎপাদের সক্রিয় ভর বা বিক্রিয়কের সক্রিয় ভর। সক্রিয় ভর বলতে ঘনমাত্রা আংশিক চাপ দুইটাকেই বোঝানো হয়। তো এই দুইটার ক্ষেত্রে আমি ঘনমাত্রা নিচ্ছি, এটার ক্ষেত্রে আমি আংশিক চাপ নিচ্ছি, তেমন কোনো প্রবলেম হবে না। অ্যান্সার মানে যদি ডাটা দেওয়া থাকে ডাটা বসাইলেই হবে। কোশ্চেন করতে পারো একক কোনো ঝামেলা করবে কি। অ্যাকচুয়ালি আমরা কি জানি দেখো, এইটা বা এইটা বা এইটা এগুলো কোনোটারই কোনো একক নাই, কারণ এই ঘনমাত্রাগুলো প্রকৃতপক্ষে 1 মোলারের এইটা বাই 1, এইটা বাই 1, এইটা বাই 1, মানে সবগুলো হচ্ছে 1 এর সাপেক্ষে একটা অনুপাত বুঝে। অর্থাৎ এখানে না এর কোনো একক আছে, না এর কোনো একক আছে, না এর কোনো একক আছে প্র্যাকটিক্যালি। এখানে আমি যদি এখানে পি অফ এইচ টু নিই, তাহলে আমার প্র্যাকটিক্যাল সেন্সে কোনো বাধা সৃষ্টি করতেছে না, বুঝছো? সো সক্রিয় ভর হিসেবে তোমার যেটা দেওয়া থাকে সেটাকে তুমি এখানে ব্যবহার করতে পারো। এই কারণে আমি এখানে পি অফ এইচ টু নিচ্ছি। ক্লিয়ার না আরেকটু বলবো? জি দাদা, বুঝতে পারছি। ওকে ফাইন। এই অঙ্কগুলো সচরাচর তোমাদের নাই, উদ্ভাসের লেকচার বুকে 2-1টা পাবা, গুহ স্যারের বইতে 2-4টা আছে। আজ অব্দি কোনো পরীক্ষায় আসেন। বুঝি নাই কিছু বললা? লাবিবের একটা কোশ্চেন ছিল, ওর মাইক নষ্ট তো বলতে পারছিস না। কি ছিল? ও কোশ্চেনটা চ্যাট বক্সে লিখছে যে Fe2+ আর Fe3+ এর অক্সিডেশন পটেনশিয়াল হ্যাঁ নেগেটিভ বুঝতে হবে। পারছি। ওই কোশ্চেনটা আমারও মাথায় হিট করছে, আগে কখনো চিন্তা করি, দেখতে হবে বুঝছো। ওইটা মাইনাস কেন হইলো একটু চিন্তা করে একটু ঘাটাঘাটি করে বলবো, এটা আমি দেখছি। তার আগে বলো, এই আংশিক চাপ ঘনমাত্রার এই প্যারা বুঝছো, এটা নিয়ে আর কোনো কনফিউশন? না না না। ওকে, থাকলেই ভালো। আর ছোটখাটো কিছু প্রবলেম ওগুলো বেরোবে। কেমিস্ট্রির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে কোনো প্রমাণ জিনিস নাই, সবই আপেক্ষিক। এইটার কোনটার সাপেক্ষে কোনটাকে নিচ্ছে এটা হচ্ছে মেইন ইস্যু। আর কোনো কোশ্চেন থাকলে বলো। ঠিক আছে, তাহলে পরশুদিন আমরা রাইট টাইমে শুরু করতেছি। হ্যাঁ, ওই দিন তো আর কারো কিছু কোনো ঝামেলা নাই আশা করি। ওই দিনে মোটামুটি আমরা এই ভেজালের মানে ম্যাথ গুলো ওই দিন কি করবো। মঙ্গলবার ক্লাস কয়টা বাজে হবে? 8টায়। 8টা বলতে 8টা 5 বা 8টা 10, অ্যাজ ইউজুয়াল আমি যা করি আর কি, 5 মিনিট ওইভাবে। ঠিক আছে, তাহলে লিভ নিলাম। ওকে।